আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? দেখতে পাচ্ছি আরবি জয়েন করছে, তারপরে নাজনি বা উম্মেলাইয়া। কি অবস্থা, তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম লাইবা। আচ্ছা, বাকিরা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। ওকে, থ্যাংক ইউ নাজনি বা, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আমরা বেশি সময় নিব না, শুরু করে দিব। কারণ তোমরা জানো 2টা অধ্যায় আছে কভার করবো, তাই না? ওয়ালাইকুম আসসালাম ইসরাত। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে তোমরা 4 জন জয়েন করছো, 4 জনই শুনতে পাচ্ছ, তাই না? সেটা লাগাই দিন একটু। আচ্ছা, তাহলে আমি শুরু করে দিচ্ছি। তোমরা আচ্ছা বলো তো, কোন কোন অধ্যায় থেকে আবার হবে আজকে আমাদের? পৌরনীতির কোন কোন অধ্যায়ের ক্লাসগুলো রিভিশন হবে, এটা একটু জানাও তো। কোন কোন অধ্যায় রিভিশন হবে? ওকে, সবাই শুনতে পাচ্ছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কোন কোন অধ্যায় কভার হবে একটু বলো। আজকে কোন কোন অধ্যায় পরে ক্লাস হবে, রিভিশন ক্লাস কোন কোন অধ্যায়ে হবে একটু বলো। আমি তাহলে স্ক্রিনটা শেয়ার দেই, স্লাইডটা শেয়ার দিই, ওখান থেকেও তোমরা দেখতে পাবা। দেখো আজকে আমরা 2টা অধ্যায় কভার করব। পৌরনীতি ও নাগরিকতা যে বইটা তোমাদের আছে, সেখান থেকে 7ম এবং 8ম অধ্যায়, অর্থাৎ গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা, এটা আমাদের 7ম অধ্যায়। এবং 9ম অধ্যায়টা নাগরিক সমস্যা এবং আমাদের করণীয় কি। এই দুটি অধ্যায় আমাদের রিভিশন ক্লাস হবে। আমি 7ম অধ্যায়ে তোমাদের কয়দিন আগে ক্লাস নিয়েছি আমার যতটুকু মনে আছে, কিন্তু 9ম অধ্যায় যেটা, এটা এর আগে ক্লাস হয়েছে আর কি, অন্য কোনো টিচার হয়তো নিয়েছেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা হয়তো জেনে থাকবা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সিদ্দিকিকে নতুন দেখতে পাচ্ছি, হয়তো অন্য কোনো নাম আছে, তোমার অরিজিনাল নামটা আমাকে একটু জানাইও আর কি। হ্যাঁ, আচ্ছা, 9ম অধ্যায় নাই। আচ্ছা, 9ম নাই, তাহলে 7ম তো আছে, যেটা আছে সেটাই করো। আর সুযোগ থাকলে সবগুলাই করো, সমস্যা নেই। ঠিক আছে, চলো তাহলে আমরা ডিরেক্টলি ক্লাসেই চলে যাই। 7 জন জয়েন করছো, মানে 6 জন জয়েন করছো, আমি সহ 7 জন আর কি। ঠিক আছে, তাহলে প্রথম আমরা আসি যে আহ, আজকের যে প্রথম অধ্যায়, যেটা গণতন্ত্রের রাজনৈতিক দল এবং নির্বাচন ব্যবস্থা, তাই না? এই যে এখানে আমাদের 3টা টার্ম আছে। কয়টা টার্ম আছে? 3টা। চার- 3টাই টার্ম আছে আর কি, 3টা পয়েন্ট আছে মূলত, কিংবা একটা অধ্যায়ের উপরে 3টা টপিক আমরা বলতে পারি, বুঝতে পারছো? প্রথমটা গণতন্ত্র, এটা একটা টার্মিনোলজি বা একটা নতুন একটা কনসেপ্ট বলতে পারো। 2 নম্বরটা রাজনৈতিক দল, এইটা আমাদের আজকের যে 7 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায় আরেকটা টপিক। এবং 3 নম্বর টপিক যেটা, সেটা কি? নির্বাচন ব্যবস্থা। বুঝাইতে পারছি? আমরা যদি পুরা অধ্যায়টাকে এক কথায় বলতে চাই, তাহলে আমরা এই 3টা টপিক বলতে পারি, যে গণতন্ত্র, রাজনৈতিক দল এবং নির্বাচন ব্যবস্থা। বুঝতে পারছো? এই 3টা কিওয়ার্ড যদি তুমি মনে রাখো, তাহলে পুরা অধ্যায়ের কনসেপ্টটা তুমি খুব সহজে গুছিয়ে তোমার মাথার মধ্যে রাখতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, আমি তোমাদের একটা উদাহরণ দেই। আচ্ছা, তোমাদেরকে একটা উদাহরণ দেই। ধরো একটা লাইব্রেরিতে তুমি গেলা, ওখানে অনেকগুলা বই আছে। তুমি যদি ধরো সাহিত্যের কোন একটা বই খুঁজতে যাও, ওটা কিন্তু খোঁজা তোমার জন্য সো টাফ হয়ে যাবে। সত্য লাগাই দিন, হ্যাঁ? ঠিক আছে, তাহলে খুব অনেক টাফ হয়ে যাবে। কিন্তু ওখানে যদি বইগুলা খুব গুছানো করছে, বইগুলা যদি খুব সুন্দর করে গুছানো থাকে 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 বিষয়ভিত্তিক বইগুলা যে আলাদা থাকে, তাহলে তুমি কি খুব ইজিলি ওখান থেকে বের করে নিয়ে আসতে পারো। বুঝতে পারছো? এই কারণে আমরা যখন কোনো একটা অধ্যায় পড়ি কিংবা কোনো একটা টপিকের উপর পড়াশোনা করি, সেটাকে তুমি যত আমরা বলি যে আমাদের মনে থাকে না, তাই না? কিন্তু আমার প্রশ্ন মনে যে থাকবে, আমরা কি ঠিক মতো মনে ঢুকাইছিলাম সেটাকে? ঢুকাইলে আসলে অবশ্যই আমাদের মনে থাকবে। বুঝতে পারছো? তো আমরা যেন সেটাকে সুন্দর করে গুছিয়ে আমাদের মনে বা আমাদের ব্রেইনে, আমাদের মেমোরিতে ঢুকাইতে পারি, সেরকম আমরা এই ক্লাসে আলোচনা করবো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সেটাকে সুন্দর করে গুছানোর জন্য আমরা 3টা টপিক বলছি এই অধ্যায়, 7ম অধ্যায়ে। প্রথমটা গণতন্ত্র, রাজনৈতিক দল এবং নির্বাচন ব্যবস্থা। এই 3টা টপিকের উপরে আমরা কি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে। আচ্ছা, আলোচ্য বিষয়গুলো এখানে দেওয়া আছে। দেখো যে গণতন্ত্র কি, গণতন্ত্রের গুরুত্ব কি,
রাজনৈতিক দল কি এবং কেন রাজনৈতিক দল আসলে প্রয়োজন আছে। 3 নাম্বার আছে দেখো গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা কেমন, অর্থাৎ গণতন্ত্র যে একটা বিষয় সেটাকে আরো বেটার করার জন্য, সেটাকে টিকিয়ে রাখার জন্য, সেখানে হচ্ছে স্বৈরতন্ত্র যেন না আসে, সেরকম কাজের জন্য যে রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলের ভূমিকাটা আসলে কেমন, এটা আমরা থিওরিটিক্যালি বই থেকে পড়বো। একই সাথে হচ্ছে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে তোমাদেরকে বিভিন্ন উদাহরণ দিব আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এখানে হচ্ছে একটু আনমিউট করো, নাজনিবা আছে, তোমরা যখন কথা বলবা তখন আনমিউট করে কথা বইলো আর কি, আপাতত মিউট করে রাখো, হ্যাঁ? ওকে, সবাই একটু মিউট করে রাখো, তাহলে আর নয়েজটা আসবে না। ঠিক আছে, তাহলে বললাম কি যে এরপরে আসতে দেখো যে নির্বাচন ব্যবস্থা কি, বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা আছে সেগুলো আমরা এখানে দেখবো। চলো আমরা আরো সামনে যদি আমরা যাই, আমি বোধহয় মিউট করে দিছি তোমাকে, সমস্যা নেই। নাজমাকে, হ্যাঁ আমি মিউট করে দিছি, সমস্যা নেই, অলরেডি মিউট আছো তুমি, সমস্যা নাই। আচ্ছা, তারপরে হচ্ছে চলো আরো সামনে যদি আমরা যাই, দেখো প্রথমে আসবো আমরা গণতন্ত্রের কথা বলছিলাম, যে আরেকবার বলে আমি লাস্ট বলছি এটা, যে আজকের যে আমাদের সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়ে মূলত আমরা 3টা কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে গণতন্ত্র, 2 নম্বর কিওয়ার্ড হচ্ছে রাজনৈতিক দল, 3 নম্বর কিওয়ার্ড হচ্ছে নির্বাচন ব্যবস্থা। ওকে, এই 3টা কিওয়ার্ড, জাস্ট 3টা কিওয়ার্ডে পুরো অধ্যায় কভার করে ফেলো, তোমরা লিখে ফেলো, যাদের হাতে নোটপ্যাড আছে দ্রুত নিয়ে ফেলো। আচ্ছা, প্রথম কিওয়ার্ডটা হচ্ছে কি আমাদের গণতন্ত্র। গণ মানে তোমরা জানো যে মানুষ, গণ মানে কি হচ্ছে মানুষ বা জনগণ, তন্ত্র মানে কি একটা নিয়ম নীতি কোন একটা কিছু, এরকম, বুঝতে পারছো? সহজে আমরা বলতে পারি যে মানুষের তন্ত্র, মানুষের নিয়ম, মানুষের পছন্দের কিছু, এরকম কিছু একটা আর কি। আমরা যদি গণতন্ত্র কি এটাকে আমরা সংজ্ঞা দেই তাহলে কি বলতে পারি, দেখো যে গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা, যেখানে কি হয় জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে শাসন কার্যে অংশগ্রহণ করে, বুঝতে পারছো? অর্থাৎ গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে তুমি, আমি বা আমরা বা সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা নিজেরা কি করি, আমাদের শাসক নির্বাচন করি, আমাদের শাসক আমাদের প্রতিনিধি আমরা নির্বাচন করি, এবং তাদের মাধ্যমে কি আমাদের শাসন ব্যবস্থাটা পরিচালিত করি, এবং একই মাধ্যমে আমাদের প্রতিনিধি ওখানে পাঠানোর মাধ্যমে কি করি, আমরা নিজেরাও সেখানে অংশগ্রহণ করি, বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে গণতন্ত্র। এক কথা বলতে পারবো না যে জনগণের শাসন ব্যবস্থা, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে শাসন কার্যে অংশগ্রহণ করে। একদম সংক্ষেপে সহজ সরল মায়ের ভাষায় আমরা বলে দিব, এত কঠিন ভাষা দরকার নাই, এটা জটিল ভাষা দরকার নাই। ক্লিয়ার সবাই গণতন্ত্র কাকে বলে? সবাই ক্লিয়ার? স্যার 7 জন প্রশ্ন আছো? ছিল স্যার। আচ্ছা, সবাই ক্লিয়ার হইলে আমরা আরো সামনে যাবো। বাকিরা বলো, সবাই রেসপন্স করো। সামিরা ক্লিয়ার আছে? ওয়ালাইকুম জি আসসালাম স্যার, সামিরা। শুনতে পাচ্ছি স্যার, প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো, প্রশ্ন বলো। স্যার এই যে গণতন্ত্রের যে সংজ্ঞা, এইটা কি স্যার শুধু বইয়ের পড়া? আমি তো, আমাদের তো মানে আমার এই বয়সে দেখা অনুযায়ী কোনো জায়গায় এটার মানে প্রতিফলন নাই। আচ্ছা, আহ আমরা আপাতত ধরে নেই যে এটা বইয়ের পড়া, ঠিক আছে? কারণ হচ্ছে গণতন্ত্র যেখান থেকে উদ্ভব হয়েছে, গণতন্ত্রের কিন্তু সমালোচনা আছে, বুঝছো? যেমন রাষ্ট্রবিজ্ঞানের জনক যে এরিস্টটল, সে নিজেই বই লাগিয়েছে যে গণতন্ত্র হচ্ছে মূর্খদের শাসন, বুঝছো? গণতন্ত্রের হচ্ছে অনেক নেগেটিভ সাইড আছে, সেটাও আলোচনা হয়, এবং আসলেও সত্য আছে, বুঝতে পারছো? এবং যেগুলা নেগেটিভ বাস্তবে এগুলো আছে, কিন্তু এটা এই মুহূর্তে চলছে, কিংবা আমাদের বইতে এরকম আছে আর কি, বুঝছো? প্রকৃত অর্থ আসলে গণতন্ত্র কোথাও নাই, ইভেন আমেরিকাতেও নাই, একটু আছে, আমাদের থেকে অ্যাটলিস্ট ভালো আছে, কিংবা আরো যেখানে গণতন্ত্র আছে সেখানে আমাদের থেকে একটু ভালো আছে আর কি। কিন্তু প্রপার গণতন্ত্র বলতে থিওরিটিক্যালি যেটা বোঝায় এটা আসলে কোথাও নাই, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক স্যার আছে, প্রশ্ন। তাহলে স্যার এরকম হইতে পারে না যে এখন আমরা স্টুডেন্ট হিসাবে একটা ভুল জিনিস শিখে যাইতেছি? আচ্ছা, হ্যাঁ, এটা আমরা ওয়ান কাইন্ড অফ ধরে নিতে পারি। যেমন ধরো পুলিশ, হ্যাঁ, পুলিশের কাজ হচ্ছে ক্রাইম কমানো, ক্রিমিনাল যারা তাদেরকে শায়েস্তা করা, বুঝাইতে পারছি? তো সেক্ষেত্রে একজন পুলিশে যদি একটা ক্রিমিনালে কি কি উপায়ে ক্রাইম করতে পারে এগুলা না জানে, তাহলে কিন্তু সে কি করতে পারবে না, ক্রিমিনালকে ধরতে পারবে না, ক্রিমিনালের ফাঁক ফোকর গুলা সে বুঝবে না।
তার মানে হচ্ছে আমরা এটা বলতে পারি প্রত্যেকটা পুলিশ প্রত্যেকেই নিজেরা একজন ক্রিমিনালের যে বৈশিষ্ট্যগুলো আছে কিংবা ক্রিমিনালের যে যোগ্যতাগুলো আছে সেগুলো একজন পুলিশের কাছে আছে। এবং তারপরে সেই পুলিশের কাছে আরো কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো একজন ক্রিমিনালের কাছে নাই। দ্যাটস হোয়াই সে পুলিশ হইছে। বুঝতে পারছো? এখন তুমি যদি মনে করো যে স্যার এটা যেহেতু আমাদের ভুল তথ্য এবং যেহেতু এটা কাজে লাগছে না তাহলে আমরা কেন এটা শিখবো? এখন তুমি এই যে ভুলটা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টের যে অথরিটি আছে সেখান থেকে হচ্ছে এটা মানে পলিসি হয়েই কিন্তু আসছে আমাদের কাছে। কারণ তুমি যদি মনে করো যে স্যার আমি এটা চেঞ্জ করতে যাই তাহলে ভুলটা তোমাকে আগে জানতে হবে যে এইভাবে পুলিশ হচ্ছে ক্রিমিনাল সম্পর্কে জানে তারপরে হচ্ছে সে ক্রিমিনালকে ধরতে পারে। বুঝাইতে পারছি? তাহলে আপাতত স্টুডেন্ট হিসাবে তোমাকে খুবই ধন্যবাদ জানাই যে তুমি খুবই সচেতন। তো এক্ষেত্রে আমাদেরকে আগে শিখতে হবে যে গণতন্ত্র বলতে তারা কি বুঝাইছে। তারপর হচ্ছে তুমি যখন একটা জায়গাতে যাবা যে গণতন্ত্র ভুল জিনিস আমরা কেন শিখবো এটা কিন্তু আমাদের এডু পরিবারের ক্লাসে তোমার বললে সেটা কিন্তু কাজ হবে না। তোমাকে কোথায় যেয়ে বলতে হবে? তোমাকে যদি তুমি কখনো হচ্ছে এডুকেশন মিনিস্টার হইতে পারো, ওখানে যাইয়া যদি হচ্ছে তুমি গণতন্ত্রের নেগেটিভ সাইডটাকে খুব ইফেক্টিভ ওয়েতে হচ্ছে প্রমাণ করতে পারো এবং গণতন্ত্রের পক্ষে যারা থাকবে তাদেরকে তুমি ভুল প্রমাণ করতে পারো এবং ওই ওয়েতে যদি তুমি জনগণকে সচেতন করতে পারো তখন একটা গণজোয়ার তৈরি হবে। তখন হচ্ছে পলিসিটা চেঞ্জ হয়ে আসবে। আমাদের এই বই থেকে গণতন্ত্রটা চলে যাবে। বুঝাইতে পারছি? অথবা গণতন্ত্রের যে ভুলগুলো আছে সেগুলো আমরা ওখান থেকে পড়তে পারবো। বুঝাইতে পারছি? কিন্তু এই মুহূর্তে যেহেতু আমরা ক্লাস 7 এর পড়াশোনা করছি, সামনে ক্লাস 8 এ পড়াশোনা করছি, আমরা সামনে পরীক্ষা দিব। এই ভুল জিনিসটা শিখেই হচ্ছে আপাতত আমাদেরকে পরীক্ষায় পাস করতে হবে। ক্লিয়ার বাবা? জি, ধন্যবাদ স্যার, আপনি অনেক সুন্দর করে ওকে, বুঝিয়েছেন। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। চলো তাহলে বাকিরা গণতন্ত্র কাকে বলে আমরা বুঝতে পারছি? ঠিক আছে। চলো তাহলে আমরা যেমন একটা উদাহরণ দেওয়া আছে যে সহজভাবে হইছে আমরা বলতে পারি যে জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন ব্যবস্থা। ওই যে ফর দ্য পিপল, বাই দ্য পিপল আরেকটা কি জানি আছে এইরকম আরকি। এটা হচ্ছে মূলত সহজে গণতন্ত্র। এখন তুমি আসো গণতন্ত্রের গুরুত্ব। হ্যাঁ? আমি এক্সট্রা ওই যে কে জানি প্রশ্ন করছিলাম? আচ্ছা, যেই প্রশ্ন করছিল আমি সাথে আরেকটা জিনিস যুক্ত করি সেটা হচ্ছে পৃথিবীতে আ থিওরির সাথে অনেক কিছুরই পার্থক্য আছে। বুঝতে পারছো? যেমন ধরো তুমি যদি ইসলামিক শাসন ব্যবস্থা খুঁজতে যাও, পৃথিবীতে আসলে 100% ইসলামিক শাসন ব্যবস্থা কোথাও কিন্তু নাই। বুঝতে পারছো? এবং হচ্ছে কোনটাকেই হচ্ছে মানদণ্ড ধরা যায় না। যারা হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা নিয়ে কাজ করছে তারা বলে যে হচ্ছে তাদের মানদণ্ড হচ্ছে কোরআন হাদিস। ঠিক আছে? তো সেক্ষেত্রে এই মুহূর্তে পৃথিবীর কোথাও কিন্তু প্রপারলি 100% কোথাও নাই। একটু আছে। হয়তো এই দেশ থেকে ওই দেশেটা একটু বেটার আছে। বুঝাইতে পারছি? তো গণতন্ত্র বলো, রাজতন্ত্র বলো কোনো কিছুই পৃথিবীতে কখনোই পারফেক্ট না। একটু ভালো, একটু কম আরকি। তো সেক্ষেত্রে তুলনামূলকভাবে যেমন রাজতন্ত্র থেকে গণতন্ত্র অনেকটাই ভালো বলা চলে আরকি। বুঝতে পারছেন? কিংবা সমাজতন্ত্র। ওখানে তো হচ্ছে মানুষের হচ্ছে একদম মৌলিক অধিকার বলতে কিছুই নাই। মানুষকে হচ্ছে যন্ত্রের মতো ব্যবহার করা হয় আরকি। তুলনামূলকভাবে গণতন্ত্র অন্যগুলার দিক থেকে কিছুটা হইলেও ভালো আছে আরকি। বুঝতে পারছো? আরো অ্যাডভান্স তোমরা পড়াশোনা করবা। তোমরা হচ্ছে আরেকটু ভালো করে এগুলার উপর যে থিওরিটিক্যাল বই আছে, হ্যাঁ? সেগুলার উপর একটু পড়াশোনা করলে আরো ভালো বুঝতে পারবে। আচ্ছা মেহজাবিন অনেক দেরিতে আসছো। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে ৭ম অধ্যায়। পৌরনীতির ৭ম অধ্যায় আমরা পড়াশোনা করছি। ৭ম অধ্যায়ে হচ্ছে আমরা ৩ টা টার্মিনোলজি পড়ছি বা ৩ টা কিওয়ার্ড আছে। ৩ টা কিওয়ার্ডের ভিতরে আমরা পুরা অধ্যায় কভার করব। ১ম কিওয়ার্ড হচ্ছে গণতন্ত্র। ২ নাম্বার কিওয়ার্ড হচ্ছে রাজনৈতিক দল। ৩ নাম্বার কিওয়ার্ড হচ্ছে নির্বাচন ব্যবস্থা। এই ৩ টা কিওয়ার্ডকে ধরে আমরা পুরা অধ্যায়টা কভার করে ফেলবো ইনশাআল্লাহ। ১ম আমরা গণতন্ত্র নিয়ে কথা বলছি যে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা যেখানে জনগণ তার নিজের প্রতিনিধি নির্বাচন করে এই শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে। যেমন সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন আসতেছে, তাই না? বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করছে। আমরা হচ্ছে তাদেরকে ভোট দিব আমাদের পছন্দের প্রার্থীকে। সেই ভোটের ভিত্তিতে কি আমাদের এলাকার হচ্ছে এমপি নির্বাচিত হবে, তাই না? এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা উদাহরণ হিসেবে ধইরা নিতে পারি। ঠিক আছে? পরে আসো যে গণতন্ত্রের গুরুত্বর দিকে যদি তুমি আসো, যে গণতন্ত্র হচ্ছে নাগরিকদের যে অধিকার সেটা খুব ভালো করে রক্ষা হয় আরকি। ২ নাম্বার হচ্ছে জনগণের মতামত আমরা ভালো করে প্রকাশ করতে পারি বা জনগণের মতামত এর প্রতিফলনটা ঘটে আরকি। ঠিক আছে? তারপর হচ্ছে জবাবদিহি নিশ্চিত করা যায় এই গণতন্ত্রে আরকি। বুঝতে পারছো? তুমি যদি
বলো যে গণতন্ত্র খারাপ, তাহলে ভালোটা কি? তুমি যদি মনে করো যে সমাজতন্ত্র ভালো, তাহলে সমাজতন্ত্রের সাথে যদি গণতন্ত্রকে কম্পেয়ার করো তাহলে দেখবা যে না, গণতন্ত্র অনেকটাই ভালো আছে। রাজতন্ত্রের সাথে যদি গণতন্ত্রকে কম্পেয়ার করো তাহলে দেখবা যে না, গণতন্ত্র অনেকটাই ভালো আছে আর কি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা গণতন্ত্র নিয়ে টুকটাক একটু পড়াশোনা করলাম, এগুলা অনেক অ্যাডভান্স জিনিস। কোনটা ভালো কোনটা মন্দ এগুলো আমরা আরো ডিটেলসে পড়তে গেলে সামনে তোমাদের পরীক্ষা আসবে, পরীক্ষার পরে তোমরা যদি মনে করো যে আরো অ্যাডভান্স স্টাডি করতে চাও তাহলে এগুলা নিয়ে পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, চলো আমরা আরো সামনে যাব। কোনো প্রশ্ন আছে কারো আর? এখন আমরা বলছিলাম যে তিনটা টার্ম নিয়ে আমরা কথা বলবো। প্রথমটা ছিল রাজনৈতিক গণতন্ত্র, দুই নাম্বারটা হলো রাজনৈতিক দল। এই দুই নাম্বার কিওয়ার্ডে আমরা আসলে সেটা হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দল কি? দেখো, যে একটি আদর্শ কিংবা একই আদর্শ বা কর্মসূচিতে বিশ্বাসী লোকদের সংগঠন, যারা রাষ্ট্র ক্ষমতা অর্জন ও পরিচালনার কাজ করতে চায়, এরা হচ্ছে মূলত রাজনৈতিক দল। বুঝতে পারছো? অর্থাৎ কিছু মানুষ এক জায়গায় জড়ো হয়েছে এবং তাদের একটা নির্দিষ্ট কি আছে, মতাদর্শ আছে, তাদের নির্দিষ্ট কিছু কর্মসূচি আছে। তারা এক জায়গায় জড়ো হয়ে একটা সংগঠন গড়ে তুলেছে এবং তারা কি চায়? তারা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, সরকার গঠন করতে চায়, এই রাষ্ট্রকে পরিচালনা করতে চায়। এই যে এইরকম ইন্টেনশন নিয়ে একটা গ্রুপ অফ পিপল আছে যারা সংগঠিত, তাদেরকে আমরা কি বলতে পারি? রাজনৈতিক দল বলতে পারি। ক্লিয়ার সবাই? ওকে, মেহজাবিনের রেসপন্স পাইলাম, থ্যাংক ইউ। সামিরার রেসপন্স পাইলাম, থ্যাংক ইউ। ওকে, তারপরে হচ্ছে হ্যাঁ, নাজনিবার রেসপন্স পাইলাম, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা রাজনৈতিক দলকে আমরা বুঝতে পারছি। তোমরা হচ্ছে এগুলাকে অত বইতে অনেক ডিটেলসে দেওয়া আর কি, বুঝছো, যার কারণে অনেক কঠিন হয়। তোমরা ওই যে কিওয়ার্ড দুইটা পড়তে পারো। যেমন ধরো, একটা অনেকগুলা মানুষ একসাথে থাকে, তাদের একটা আদর্শ থাকে এবং তারা কি করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, এই তিন চারটা বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা এদেরকে রাজনৈতিক দল বলতে পারি। এখন তুমি আমাকে বলো তো, যে আমরা বলছি যে রাজনৈতিক দল হচ্ছে একসাথে অনেকগুলা মানুষ যাকে যেখানে থাকে সেটা রাজনৈতিক দল। ধরো যারা বাজার করতে যায়, অথবা হচ্ছে ধরো কোথাও হচ্ছে একটা সার্কাস দেখাচ্ছে, কিংবা হচ্ছে কোথাও হচ্ছে কোন একটা মিউজিক ফেস্ট হচ্ছে, এখানে তো অনেক মানুষ জড়ো হয়ে আছে, তাদের কি আমরা রাজনৈতিক দল বলতে পারবো? একজন একটু আনমিউট করে বলো যে তাদেরকে আমরা রাজনৈতিক দল বলতে পারবো কিনা। যদি না পারি তাহলে কেন পারবো না বলো তো, কে বলতে পারবা? একটু আনমিউট করে একজন একটু বলো। আচ্ছা, আমি তাহলে একটু বলি যে এখানে আমরা কি বলছি, যে অনেকগুলা মানুষ এই জায়গায় জড়ো হবে, সংগঠিত হবে, তাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, একটা উদ্দেশ্য। দুই নম্বর হচ্ছে তাদের নির্দিষ্ট আদর্শ থাকবে, বুঝতে পারছো? তাদের কিছু কর্মসূচি থাকবে, সেটা তারা বাস্তবায়ন করতে চায়। এরা হচ্ছে কি মূলত রাজনৈতিক দল। তো একটা নর্মাল একটা কোন একটা বাজারে, কোন একটা রাস্তার মোড়ে, কোন একটা মিউজিক ফেস্টে, এগুলাতে যে মানুষগুলা জড়ো হয়, এদের তো এই ধরনের উদ্দেশ্য থাকে না। এজন্য শুধু সংগঠিত হইলেই হবে না, অনেকগুলো মানুষ এক জায়গায় হইলেই তাদেরকে আমরা কি রাজনৈতিক দল বলতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা, রাজনৈতিক দলের আরো কিছু বৈশিষ্ট্য আছে, আমরা চারটা বৈশিষ্ট্য কথা এখানে নিয়ে আসছি। কি কি দেখো, যে তারা একটা সংগঠিত দল থাকে। দুই নাম্বার হচ্ছে তাদের নির্দিষ্ট একটি আদর্শ থাকে বা মতাদর্শ থাকে। তারা কি করে? জনগণের সমর্থন অর্জনের চেষ্টা করে। চার নাম্বার হচ্ছে তারা নির্বাচনে অংশগ্রহণ করে। একটা রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করবে? নির্বাচনে অংশগ্রহণ করবে। ওকে, মেহজাবিন সুন্দর উত্তর দিছিল যে আমরা মানুষ জড়ো হইলে তাদেরকে কি রাজনৈতিক দল বলতে পারবো না, কারণ তাদের কি নাই কোন নির্দিষ্ট আদর্শ ভিত্তিতে তারা একত্রিত হয় না। সুন্দর বলছে। তাহলে রাজনৈতিক দলের চারটা বৈশিষ্ট্যের ভিত্তিতে কি আমরা একটা সংগঠনকে রাজনৈতিক দল বলতে পারবো। এই যে এরকম যে ধরো আরো কিছু আছে, অনেকের নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কিন্তু অনেক সংগঠন গড়ে ওঠে, তাদেরকেও আমরা রাজনৈতিক দল বলতে পারি না। ঠিক আছে, আমরা বলি না অনেক সময় অরাজনৈতিক সংগঠন। অরাজনৈতিক সংগঠন কারা? তারা হচ্ছে তারা সংগঠিত থাকে, তাদের কমিটি থাকে, তাদের হচ্ছে নেতৃত্বের ধারাবাহিকতা থাকে, কিন্তু কি নাই, তারা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করে না, তারা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না। এজন্য কি বলি আমরা তাদেরকে? অরাজনৈতিক দল বলে। বুঝাইতে পারছি? বা অরাজনৈতিক সংগঠন বলে থাকে আর কি। তাহলে সংগঠন হইলেই কিন্তু মূলত রাজনৈতিক দল হবে না। সংগঠন হওয়ার পাশাপাশি একটা সুসংগঠিত
মানুষ হওয়ার পাশাপাশি তাদেরকে কি করতে হবে, আরো কিছু বিষয় তাদেরকে লাগবে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইতে হবে, এগুলা তাদের হইলে আমরা তখন তাদেরকে কি বলতে পারি, রাজনৈতিক দল বলতে পারি। তাহলে আমরা তিনটা টার্ম নিয়ে বা তিনটা কিওয়ার্ড নিয়ে আমরা সপ্তম অধ্যায়টা শুরু করছিলাম। প্রথমটা ছিল আমাদের গণতন্ত্র, 2 নাম্বারটা ছিল রাজনৈতিক দল, এই দুইটা আমরা পড়ে ফেলছি। এখন আমরা যাবো 3 নাম্বারে। 3 নাম্বারে দেখো কি আছে, 3 নাম্বারে আছে হচ্ছে, হ্যাঁ, রাজনৈতিক দলের হচ্ছে কিছু উদাহরণ আছে। তোমরা হচ্ছে ওই যে শুরুতে যে প্রশ্ন করছিলে সেই বইয়ের আলোকে আমরা এখানে নিয়ে আসছি আর কি। হ্যাঁ, এখানে অনেকগুলা বিতর্কিত দল আছে, আমরা সেগুলাতে যাব না, আমরা হচ্ছে জাস্ট ইতিহাসটা পড়তেছি আর কি, বুঝতে পারছো? বাংলাদেশের হচ্ছে কয়েকটি বড় বড় রাজনৈতিক দল আছে, তাদের হচ্ছে উদাহরণগুলো আমরা এখানে দেখতেছি আর কি। প্রথম যেমন দেখো, একটা আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটা রাজনৈতিক দল ছিল। এখনো তারা ধরো অনেকটা মানে স্থগিত অবস্থায় আছে আর কি, তাদের কার্যক্রম আপাতত স্থগিত আছে, তাদের অনেক অপরাধের বিচার হচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটি রাজনৈতিক দল আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বা সংক্ষেপে তাদেরকে বিএনপি বলা হয়। তারা হচ্ছে আগামী যে ত্রয়োদশ যে জাতীয় নির্বাচন আসছে সেখানে কি তারা অংশগ্রহণ করতে যাচ্ছে, এবং অনেকেরই ধারণা হয়তো তারা কি করতে পারে, সরকার গঠন করতে পারে। আরেকটি আছে জাতীয় পার্টি, এটাও হচ্ছে অনেকটা আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, এদেরও নিয়ে অনেক বিতর্ক আছে। মোটামুটি তারাও অনেকটা কোণঠাসা অবস্থায় আছে আর কি। 4 নাম্বারে আছে দেখো বাংলাদেশ জামাতে ইসলামী, তারাও হচ্ছে বিএনপির মতোই আরেকটি রাজনৈতিক প্রভাবশালী রাজনৈতিক দল। এই মুহূর্তে সামনে যে নির্বাচন আসা, তারাও কি সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছে। তারপর হচ্ছে নতুন একটা রাজনৈতিক দল হয়েছে, তোমরা জানো জুলাইয়ের পরে, গত বছরের জুলাইয়ের অভ্যুত্থানের পরে কি নতুন একটা রাজনৈতিক দল হয়েছে, সেটা কি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। হ্যাঁ, তারা কি নতুন নিবন্ধন পেয়েছে, তারাও বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারপরে আরেকটি রাজনৈতিক দল আছে, গণ অধিকার পরিষদে বিপি নূর যিনি ছিলেন, তার হচ্ছে নেতৃত্বে আরেকটি রাজনৈতিক দল। এরকম অসংখ্য রাজনৈতিক দল তোমরা বাংলাদেশে আছে, তোমরা খোঁজ নিলে এগুলা জানতে পারবা। তারা প্রত্যেকেই কি বাংলাদেশের যে নির্বাচন কমিশন যেটা আছে, সেই কমিশনের অধীনে তারা নিবন্ধিত রাজনৈতিক দল, এবং তাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব কর্মসূচি আছে। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের এক ধরনের কর্মসূচি আছে, জামাতে ইসলামীর এক ধরনের কর্মসূচি আছে, এনসিপির এক ধরনের কর্মসূচি, হ্যাঁ না? এরকম প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের নিজস্ব কর্মসূচি আছে, তাদের নিজস্ব কমিটি আছে। তারা হচ্ছে প্রত্যেকে কি করে, মানুষের সাথে কানেকশন তৈরি করছে, মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করতেছে, এবং তারা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। তাহলে আমরা রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কি, এবং রাজনৈতিক দলের কয়েকটি উদাহরণ আমরা এখানে দেখলাম। এগুলা ক্লিয়ার? আমরা সবাই সবাই ক্লিয়ার রাজনৈতিক দল সম্পর্কে? সবাই ক্লিয়ার? রেসপন্স কারো থেকেই পাচ্ছি না। ওকে, আরাবির থেকে রেসপন্স পাইলাম, ক্লিয়ার। তারপরে বাকিরা? হ্যাঁ, ইশরাত কি খবর, মেজাবিন আর নাজনিবা, সামিরা, সিদ্দিকি কি খবর তোমাদের? ওকে, সামিরা ক্লিয়ার, মেজাবিনও ক্লিয়ার, থ্যাংক ইউ। তারপরে হ্যাঁ, নাজনিবা ক্লিয়ার। ওকে, আচ্ছা, সিদ্দিকি কি খবর? ঠিক আছে। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন আছে, কে উত্তর দিবে? হ্যান্ড রেজ করো তো। সহজ প্রশ্ন, কোনো জটিল প্রশ্ন নাই, তোমরা যেটা পড়াইছি এর মধ্যে প্রশ্ন করবো আর কি। কে উত্তর দিবে আগে হ্যান্ড রেজ করো, দেখি কার সাহস আছে। হ্যান্ড রেজ করো, অথবা আনমিউট করো। যদি উত্তর দিতে না পারো তাহলে মনে হয় যে আমি ভালো করে বুঝাইতে পারি নাই, বুঝছো? তাহলে আমি প্রশ্ন আগে করি, হয়তো তোমাদের জন্য আগে প্রশ্ন পেন। ঠিক আছে আনিকা, আমি প্রশ্ন করছি আগে। প্রশ্নটা হচ্ছে, তোমরা হচ্ছে ইনকিলাব মঞ্চকে চিনো? ইনকিলাব মঞ্চ আছে, ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ আছে। অথবা হচ্ছে আরো যদি আমি অন্য আরেকটা দল বলি, আহ আরেকটা কি বলতে পারি, ইনকিলাব মঞ্চকে তোমরা চিনো না হয়তো সবাই। আচ্ছা, তোমরা হচ্ছে, আচ্ছা, ভাদনকে চিনো? অর্থাৎ ব্লাড নিয়ে কাজ করে, ওই যে রক্ত ম্যানেজ করে দেয়, এদেরকে চিনো? অনেকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তাদের কাজ আছে, তাদেরকে তোমরা চিনো বাঁধনকে? আচ্ছা, তোমাদের স্কুলে কার কার স্কুলে
নাই। আচ্ছা, ডিবেটিং ক্লাস তো তোমরা চিনো? নাই। আচ্ছা, ডিবেটিং ক্লাব তো তোমরা চিনো না? একটা ডিবেটিং ক্লাব হয় স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি গুলাতে একটা ডিবেটিং ক্লাব হয়, বুঝছো? ওই ক্লাবের হচ্ছে একজন প্রেসিডেন্ট থাকে, একজন সেক্রেটারি থাকে, অর্গানাইজিং সেক্রেটারি থাকে, ওদের হচ্ছে একটা তহবিল থাকে, ওদের হচ্ছে একটা লিখিত সংবিধান থাকে, হ্যাঁ, ওদের হচ্ছে আরো অনেক মানুষ থাকে আর কি, বুঝছো? তো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে ডিবেটিং ক্লাব কিংবা আরো অনেক ধরনের ক্লাব আছে, হ্যাঁ, নাচ নিবার আছে, আচ্ছা ভালো কথা। তাহলে তুমি ভালো করে বুঝছো। তাহলে এই যে ডিবেটিং ক্লাব বলো, কিংবা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বলো, কিংবা সঙ্গীত ক্লাব বলো, নাট্য মঞ্চ বলো, এগুলা কি রাজনৈতিক দল, কি রাজনৈতিক দল না বলো তো? এগুলো তো রাজনৈতিক দল না, এটা তোমরা সবাই বলবা। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এগুলা রাজনৈতিক দল না, সেটার উত্তর দাও, কে দিতে পারবা? আচ্ছা, নাজনিবার স্কুলে তাহলে আছে, ভালো কথা। বলো, আমরা এগুলাকে রাজনৈতিক দল বলি না, কিন্তু এগুলাকে কেন আমরা রাজনৈতিক দল বলি না বলো তো, কে বলতে পারবা? এই যে বিভিন্ন ধরনের ক্লাব আছে, কিংবা হচ্ছে এলাকাতে দেখবে সমবায় সমিতি আছে, তাই না? উন্নয়ন সংস্থা আছে, যুব উন্নয়ন সংস্থা আছে, বিভিন্ন এলাকাতে এই সংগঠনগুলো আছে দেখবা। তাদেরও কিন্তু তারা সংগঠিত মানুষ, তাদের নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, তারা হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আছে, তাই না? তারপরেও তারা রাজনৈতিক দল না কেন? আদর্শ আছে, আদর্শবান থাকবে না কেন? তাদের তো একটা আদর্শ আছে, তারা মানব সেবা করতে চায়। যারা স্টুডেন্ট অর্গানাইজেশন, যারা তারা হচ্ছে স্টুডেন্টদের ডেভেলপমেন্ট নিয়ে তারা কাজ করে, তাদের আদর্শ আছে তো। আদর্শ কিংবা কর্মসূচি, এই যে দেখো এখানে একটা অবলিক দেওয়া আছে, এই যে দেখো, আদর্শ অথবা কর্মসূচি, এগুলো কিন্তু তাদের আছে, বুঝতে পারছো? তারপরে তাদেরকে আমরা রাজনৈতিক দল বলতে পারতেছি না কেন বলো তো? আচ্ছা, তোমরা যদি এইদিকে যে ডান দিকে যে চারটা বৈশিষ্ট্য যেটা দেওয়া আছে, বুঝছো, এগুলো যদি ভালো করে দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে আর কি। প্রথমটা হচ্ছে যে তারা সংগঠিত দল। আমরা যে এই সংগঠনগুলোর নাম বললাম, বিতর্ক ক্লাব বলো, কিংবা ল্যাঙ্গুয়েজ ক্লাব বলো, নাট্যমঞ্চ বলো, কিংবা হচ্ছে রক্ত যারা ব্লাড ডোনেশনের সংগঠন বলো, এগুলা যারা আছে, এরা কি, তারা সংগঠিত মানুষ কিন্তু, বুঝতে পারছো? হ্যাঁ, এটা খুবই সেফ একটা উত্তর দিছে আনিকা, যে রাজনৈতিক দলের যে যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো তাদের মধ্যে নাই। এটা মোটামুটি একটা সেফ উত্তর আছে, নিরাপদ একটা উত্তর বলা যায়। আমরা আরেকটু স্পেসিফিক করে দেখি, তারপরও আনিকাকে অনেক ধন্যবাদ, সুন্দর করে উত্তর দিচ্ছে। আমরা আরেকটু স্পেসিফিক করি, যে তারা হচ্ছে, এরাও কি, যে সংগঠনগুলোর নাম আমরা বললাম, এরাও কি সংগঠিত দল? এদেরও নির্দিষ্ট কর্মসূচি কিংবা আদর্শ আছে, কিন্তু তারা কি করে না, তারা জনগণের যে সমর্থ, তারা নিজেদের মানুষ যারা আছে, বুঝতে পারছো, শুধু এরা ছাড়া এর বাইরে তারা কখনো জনসমর্থন আদায় করতে যায় না। দুই নাম্বারটা হচ্ছে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করে না। অর্থাৎ শেষের যে দুইটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য নিয়ে এই যে সংগঠনগুলো আমরা বললাম তারা কাজ করে না, দ্যাটস ওয়াই তারা রাজনৈতিক দল না। বুঝাইতে পারছি? তোমাদের তো একটা সৃজনশীল প্রশ্ন আসতেই পারে। যেমন ধরো আনিকার কথাই বলা হলো, হ্যাঁ, যে আনিকা হচ্ছে তার ক্যাম্পাসের হচ্ছে একটা ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট, ঠিক আছে? নাজনিমা হচ্ছে সেটার সেক্রেটারি, ঠিক আছে? মেজাবিন হচ্ছে সেটার ধরো কোষাধ্যক্ষ, হ্যাঁ, এরকম বইলা বইলা দিল, আমারে বানায় দিল সেটার উপদেষ্টা ধরো, ঠিক আছে? বললো যে এটা কি তাদের, এটা কেন রাজনৈতিক দল নয়? অথবা বললো এটা রাজনৈতিক দল হইতে হইলে আর কি কি লাগবে, বুঝতে পারছো? তাহলে তুমি যদি এই ফ্যাক্ট গুলা বুঝো বা এই বৈশিষ্ট্য গুলা বুঝো, তাহলে কি ঘুমাইয়া লিখতে পারবা। বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? সৃজনশীল প্রশ্নে আসো কিংবা শর্ট প্রশ্ন, যেই প্রশ্ন আসো লিখতে পারবো সবাই এখন? ওকে, মেজাবিন ক্লিয়ার, বাকিরা? হুম, ঠিক আছে। আমার মনে হয় যে তোমরা যতটা বুঝাইলে বুঝতা, তার থেকে বেশি আমি বুঝাইছি তোমাদেরকে, ইনশাল্লাহ তোমরা ভালো করে এখন বুঝতে পারবা, হ্যাঁ। আর তোমরা তো অনেক অ্যাডভান্স মানুষ, ইনশাল্লাহ খুব ভালো করে বুঝে ফেলো। তো সেক্ষেত্রে আমি আশাবাদী যে তোমরা সবকিছুই বুঝে ফেলছো। তারপরও কনফিউশন হলে পরে স্যারকে জানাই, ওকে? চলো তাহলে আমরা এই অধ্যায়ে তিনটা কিওয়ার্ডের কথা বলছিলাম, একটা হচ্ছে গণতন্ত্র, যেটা আলোচনা করে ফেলছি, রাজনৈতিক দল সেটাও আলোচনা করে ফেলছি আমরা, হ্যাঁ। এখন আমরা আসবো, রাজনৈতিক দলের উদাহরণ তো দেখে ফেলছি, এখন আমরা আসবো কোথায়, গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকাটা কেমন, বুঝতে পারছো? এই যে আমরা গণতন্ত্র দেখলাম, যে গণতন্ত্র হচ্ছে মানুষ নিজে তার শাসক নির্বাচন করবে, মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে, অর্থাৎ তার হয়ে, একটা সাধারণ মানুষের হয়ে সংসদে গিয়ে কথা বলবে, এরকম একজন প্রতিনিধি নির্বাচন করবে। তোমার ধরো রাস্তা লাগবে, তুমি তো সেটা সরাসরি বলতে পারবে না। তোমার এলাকার ধরো হচ্ছে, ধরো একটা খাল খনন করা লাগবে, বুঝাইতে পারছো? এই যে তোমার প্রয়োজনের কথাগুলা তুমি নিজে বলতে পারবা না। তো
তো তোমার হয়ে যেন একজন প্রতিনিধি ওখানে গিয়ে কথা বলতে পারে, ওখানে বলতে কোথায়, সংসদে, সংসদে গিয়ে যেন কথা বলতে পারে, সেক্ষেত্রে তুমি একজন প্রতিনিধি নির্বাচন করবা, বুঝাইতে পারছি? কিন্তু সেই প্রতিনিধি যদি চুর বাটপার হয়, সে যদি ধরো তোমার টাকা পয়সা মেরে খেয়ে ফেলে, তোমার যদি হচ্ছে কাজ না করে, উল্টা পাল্টা করে, তাই না, কিংবা সে যদি স্বৈরাচারী হয়ে পড়ে, সে তোমার সেবা করার পরিবর্তে যদি তোমার হচ্ছে ক্ষতি করে, তোমাকে শোষণ করে, তাহলে তো গণতন্ত্র আর থাকবে না, তাই না? তো এই যে গণতন্ত্র যেন নষ্ট না হয়, গণতন্ত্র যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই ক্ষেত্রে গণতন্ত্রে রাজনৈতিক দলের অনেক ভূমিকা আছে। সেগুলো কিরকম দেখো, যে একটা রাজনৈতিক দল নাগরিকদেরকে ঐক্যবদ্ধ করে। যেমন ধরো তোমরা তো ছোট, তারপরে হয়তো টুকটাক কিছু বুঝো এতটুকু। গত তোমরা হয়তো 5-6 বছর ধরে তোমরা একটু বোঝা শুরু করছো, তাই না? যতটুকু হয়তো কেউ আর একটু বেশি বুঝতে পারো, তোমরা আবার বললো না যে স্যার আমাদেরকে পিছিয়ে বাড়ায় দিচ্ছেন। যতটুকু বুঝো গত 5, 6 বা 10 বছর তোমরা দেখো, ওখানে দেখবা যে ওই সময় সরকারে যারা ছিল তারা প্রচুর জুলুম করতো। মানুষের কোনো দাবি নিয়ে কথা বলতে পারতো না, তাই না? মানুষের হচ্ছে ব্যক্তি স্বাধীনতা ছিল না, মানুষের হচ্ছে বাক স্বাধীনতা ছিল না, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না, তাই না? প্রচুর অন্যায় অবিচার হইতো, তাই না? এই যে ওই সময়ে যে রাজনৈতিক দল যেটা ছিল, এটা ছাড়া অন্যান্য যে রাজনৈতিক দল ছিল, যেমন ধর আওয়ামী লীগ না, সরি, বিএনপি, তারপরে জামাত ইসলামী, আরো যে নতুন নতুন কিছু দল হয়েছে, তারা কি করছে? তারা আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে। তারা হচ্ছে আগের যে রাজনৈতিক দলটা ছিল, তাদের যে অন্যায় অবিচার ছিল সেগুলোর বিরুদ্ধে কি আমাদেরকে সচেতন করেছে, তাই না? তো এইরকম হচ্ছে রাজনৈতিক দলগুলা মানুষকে, সাধারণ মানুষকে কি করে, সচেতন করে, ঐক্যবদ্ধ করে, বুঝাইতে পারছি? এবং সেই ঐক্যবদ্ধ সূত্র ধরেই কিন্তু 2024-এর জুলাই আন্দোলন হয়েছে। ওই সময় কি আগের যে রাষ্ট্র, যে সরকার ছিল, সেটাকে বিতাড়িত করা হয়ে গেছে, বুঝতে পারছো? এরকম হচ্ছে একটা রাজনৈতিক দলের এত গুরুত্ব আছে জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে কিংবা গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে। 2 নাম্বার রাজনৈতিক দল যে কাজটা করে গণতন্ত্র রক্ষা, সেটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা, বুঝতে পারছো? আহ তোমরা হচ্ছে হয়তো অনেকটাই দেখছো, যখন হয়েছে জুলাই আন্দোলন যখন হয়েছিল, ওই সময়ে দেখবে একটা কথা হচ্ছে, ওই সরকারের অধীনে যারা ছিল তারা বলতো যে তাহলে আরেকজন নেতা কে হইতে পারে শেখ হাসিনার পরিবর্তে, তাই না? তার মানে তারা বুঝাইতে চাইছিল যে শেখ হাসিনার অল্টারনেটিভ কোনো নেতৃত্ব নাই, এটা কখনো হইতে পারে না। একটা রাজনৈতিক দল প্রতিনিয়ত নতুন নতুন নেতৃত্ব তৈরি করে, বুঝতে পারছো? যেমন ধরো বিএনপি কে যদি তুমি দেখো, একসময় হচ্ছে তোমার মেজর জিয়াউর রহমান ছিলেন, উনার পরবর্তীতে উনার ওয়াইফ বেগম খালেদা জিয়া ছিলেন, তারপরে হচ্ছে কি তারেক রহমান আছেন, তারপরে উনি ছাড়াও কি ওই রাজনৈতিক দলে আরো অনেক মানুষ আছেন, তারা কি, তারা নেতৃত্ব দিয়ে আসছেন। তুমি যে জামাত ইসলামীকে দেখো, ওখানে অনেক মানুষকে নেতৃত্ব দিয়ে আসছেন, তারা বিভিন্ন কমিটির প্রধান হয়ে আছেন, বিভিন্ন এলাকার প্রধান হয়ে আছেন, তাই না? অর্থাৎ নেতৃত্ব চর্চার ক্ষেত্রে কিংবা ছাত্র সংগঠন যেগুলো আছে, হ্যাঁ, রাজনৈতিক ছাত্র সংগঠন, যেমন ধরো তুমি যদি ছাত্র শিবির বলো, বা ছাত্র দল যদি বলো, বা আরো যে রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন গুলো কি আছে, তারাও কি করে, রাজনৈতিক নেতৃত্ব তৈরি করে, বুঝতে পারছো? নেতৃত্ব যদি না গড়ে উঠে, তাহলে গণতন্ত্র থাকবে না, এবং একটা রাষ্ট্র ঠিক মতো পরিচালিত হবে না, বুঝতে পারছো? ওটা ধরো তুমি অনেক শিক্ষিত কিন্তু তোমার কাছে লিডারশিপ কোয়ালিটি নাই, অথবা হচ্ছে তুমি নেতৃত্ব দিতে পারো না, তাহলে কি তোমার যে যোগ্যতা, সেটাকে লার্জ স্কেলে তুমি কাজে লাগাইতে পারবা না, অথবা দেশ হচ্ছে তোমার থেকে বেনিফিটেড হবে না। এজন্য হচ্ছে শিক্ষিত হওয়ার পাশাপাশি তোমার কি লাগবে, লিডারশিপ কোয়ালিটি ইমপ্রুভ করা লাগবে, যেটা রাজনৈতিক দল করে। এবং যখন মানুষের লিডারশিপ কোয়ালিটি ইমপ্রুভ হবে বা রাজনৈতিক নেতৃত্ব তৈরি হবে, তখন কি হবে, আমাদের গণতন্ত্র অনেক বেশি উন্নয়ন করবে, কিংবা স্বৈরতন্ত্র গণতন্ত্র বিরোধী যে রাজনীতি, সেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে কিংবা কমে আসবে, বুঝাইতে পারছি? তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর কাজ হচ্ছে তারা নেতৃত্ব তৈরি করে। 3 নম্বরে তুমি আসো, যে জনগণের বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়, বুঝতে পারছো? তোমরা রিসেন্টলি দেখবা গত সপ্তাহ দুয়েক আগে হয়তো, যে আমাদের যে তিস্তা নদী, হ্যাঁ, তোমরা ভূগোলে এটা পড়ছো প্রচুর, যে তিস্তা নদী আন্তর্জাতিক নদী নিয়ে যে হচ্ছে বাংলাদেশ অনেক সমস্যা হচ্ছে তিস্তা নদী নিয়ে, তাই না? তাহলে এই যে তিস্তা নদী হচ্ছে, এটা আমাদের অনেক দীর্ঘদিনের একটা দাবি। ইন্ডিয়ার সাথে একটা ক্যাচাল আছে এই তিস্তা নদী নিয়ে, তাই না? তাহলে আমাদের দাবিটা কি, বিভিন্ন রাজনৈতিক দল মানুষকে সচেতন করে এই তিস্তা নদীর দাবি নিয়ে কি করছে, বিভিন্ন আন্দোলন করছে। কয়েকদিন আগে দেখছো অনেক বিশাল আন্দোলন হয়েছে, তাই না? তারপরে হচ্ছে তোমরা, যেমন ধরো ওই যে বিভিন্ন, যেমন ধরো তোমার হচ্ছে ওই যে বরিশাল অঞ্চলে যারা আছে, তাই না? তো তাদেরকে মানুষের রাস্তার দাবিতে, ব্রিজের দাবিতে কি করছে, সচেতন করে
মানুষের জনগণের দাবি উপস্থাপন করতেছে। তারপরে হচ্ছে যেমন সিলেট অঞ্চলে যারা আছে, যেমন সিলেটে রিসেন্টলি 6 লেনের কাজ হচ্ছে, তাই না? তো এটা নিয়ে হচ্ছে বিভিন্ন প্রতিবাদ হচ্ছে, রেল লাইন নিয়ে প্রতিবাদ হচ্ছে, অর্থাৎ জনগণের বিভিন্ন দাবি দাওয়া বা দাবি যেগুলো আছে সেগুলোকে রাজনৈতিক দলগুলা কি করে, মানুষকে ইউনাইটেড করে সুন্দর করে উপস্থাপন করে, সুন্দর ওয়েদারকে, যার মাধ্যমে সরকারের কাছে সেই দাবিগুলা খুব সহজে পৌঁছায় এবং সরকার কি করে সেটাকে নজর দেয় আর কি, বুঝতে পারছো? তাহলে এখানেও কি হচ্ছে, জনগণের শাসনটা হচ্ছে, জনগণের তোমার হচ্ছে জনগণের উন্নতি হচ্ছে আর কি। 4 নাম্বার যে ভূমিকাটা রাজনৈতিক দল রাখে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, সেটা কি দেখো, যে ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন, বুঝতে পারছো? ধরো আমরা আজকে একটা সরকারকে ক্ষমতায় বসাইলাম, তারা দেখা যায় ক্ষমতায় বসে বাপকা বেটা হয়ে গেছে, উল্টাপাল্টা কাম কাজ করতেছে, আমাদের বিরুদ্ধে যাচ্ছে, তখন আমরা কি করি, আমরা নতুন করে আরেকবার ভোট দিয়ে এদেরকে আমরা ফালায় দিই, এদেরকে পরিবর্তন কইরা ফেলে, বুঝতে পারছি? তাহলে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরের একটা অন্যতম উপায় কি, তোমার হচ্ছে ভোট প্রদান করা, এবং সেটা রাজনৈতিক দল থাকলে আমরা সুন্দর করে ভোট প্রদান করতে পারি। আমার কাছে যদি একাধিক যোগ্য রাজনৈতিক দল থাকে, তখন আমি কি করতে পারবো, সবচেয়ে ভালো দলটা বাছাই করে নিতে পারবো। কিন্তু যদি থাকেই একটা, তাহলে তো আমাদের কিছু করা থাকবে না, তাই না? আচ্ছা, 5 নাম্বার যে ভূমিকাটা রাখে সেটা হচ্ছে কি, যে বিরোধী দলের ভূমিকা, বুঝতে পারছো? সরকারে যদি পীরসাব ও বৈশা যায় কখনো, আল্লাহর ওলি যারা আছে তারাও যদি কখনো বৈশা যায়, এরা যায় উল্টাপাল্টা কাম কাজ করে, বুঝতে পারছো? এজন্য কি লাগবে, সব সময় একটা শক্তিশালী বিরোধী দল লাগবে, যারা হচ্ছে এই সরকারের সমালোচনা করে, বুঝতে পারছো? এই সরকারের ভুলগুলাকে ধরে দিবে। এই জন্য যদি হচ্ছে অনেক বেশি রাজনৈতিক দল থাকে, তারা যদি সরকারে নাও যাইতে পারে, বিরোধী দলে যদি থাকে, তখন কি করে, এই বিরোধী দলগুলা সরকারের অনেক সমালোচনা করে, সরকারের ভুলগুলা ধরে দেয়, যার ফলে সরকার সেগুলা শুধরায় কিংবা সেগুলার অল্টারনেটিভ ওয়ে খুঁজে বের করে, বিনিময়ে কি হয়, রাষ্ট্রের উপকার হয়, জনগণের উপকার হয়। তাহলে এই যে রাজনৈতিক দল যেটা আমরা পছন্দ করি না, আমি নিজেও রাজনৈতিক দল পছন্দ করি না সত্যি বলতে, কিন্তু তারপরও একটা দেশে সুষ্ঠু গণতন্ত্র জিয়ে রাখতে বা গণতন্ত্রকে আরো বেশি ইমপ্রুভ করতে কি লাগে, রাজনৈতিক দল তোমার লাগবে, বুঝতে পারছো? এই জন্য আরেকটা জিনিস, তোমরা তোমরা তো ছোট, বুঝবা না হয়তো, অ্যাডভান্স একটু দেখলে দেখবা আর কি, যে তোমার আগের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি করতে দেয় না, নতুন কোন রাজনৈতিক দলকে উঠতে দেয় না, বুঝতে পারছো? এগুলাকে গুড়াতে ভাঙিয়ে ফেলে, কারণ তারা জানে নতুন যদি আরেকটা রাজনৈতিক দল খুব ভালো করে আসে, তাহলে কি হবে, তাদের দাদাগিরি বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছো? এজন্য হচ্ছে রাজনৈতিক দল অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে ঠিক আছে রাবি, যতক্ষণ পারো কন্টিনিউ করো আর কি, হ্যাঁ? আচ্ছা, তাহলে একটা রাজনৈতিক দল গণতন্ত্র রক্ষায় কিংবা গণতন্ত্রকে আরো বেশি সমন্বিত করতে, গণতন্ত্রকে আরো বেশি উপরের দিকে নিয়ে যাইতে কি ধরনের ভূমিকা রাখে, এটা আমরা বুঝতে পারছি। মূলত 5 ধরনের ভূমিকা রাখে, খুবই সুন্দর করে গুছিয়ে লিখলে আমরা এগুলো খুব ফুল মার্ক ইনশাল্লাহ পেয়ে যাব। সবাই ক্লিয়ার হয়েছি? সামিরা আর উম্মে লিয়া, তোমাদের হচ্ছে রেসপন্স পাচ্ছি না। আচ্ছা চলো তাহলে আমরা আরো সামনে যাই। ওকে, সামিরাও ওকে, ঠিক আছে, বুঝতে পারছো, ঠিক আছে। চলো তাহলে আমরা আরো সামনে যাই। আমরা তাহলে বলছিলাম যে আমাদের যে সপ্তম অধ্যায়, এখানে 3টা কিওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব। প্রথমটা ছিল গণতন্ত্র, 2 নাম্বার ছিল রাজনৈতিক দল, 3 নাম্বার যেটা সেটা ছিল নির্বাচন ব্যবস্থা, ঠিক আছে? প্রথম 2টা আমরা শেষ করে ফেলছি। গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের বৈশিষ্ট্য কি সেটা পড়ে ফেলছি। নির্বাচন নির্বাচনের রাজনৈতিক দল কাকে বলে, তাদের বৈশিষ্ট্য কি, তাদের ভূমিকা কি, এগুলো আমরা পুরাটাই পড়ে ফেলছি, ঠিক আছে? সাথে কয়েকটি রাজনৈতিক দলের নামও আমরা পড়ছি। এখন আমরা আসছি নির্বাচন ব্যবস্থার উপরে, এবং এটা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়ের লাস্ট কিওয়ার্ড, 3 নাম্বার কিওয়ার্ড, বুঝাইতে পারছি? এই 3 নাম্বার কিওয়ার্ডটা বা নির্বাচন ব্যবস্থা কিংবা নির্বাচন, এটা কি দেখো, যে সহজ কথা হচ্ছে বাছাই করা। নির্বাচন মানে কি, বাছাই করা। কয়েকটা অপশন থাকবে, এখান থেকে তুমি একটা নিয়ে নিবা। ধরো ছোটবেলায় তোমাদের হয়তো যাদের বাসায় অনেক ভাই বোন আছো, বাবা হয়তো অনেকটা জামা এনে বলতো যে কোনটা তোমার পছন্দ হয়েছে তুমি এটা নিয়ে নাও, তাই না? এরকম বলতো না? তো এইরকম কোন একটা কিছু বাছাই করা আর কি, এটাই হচ্ছে মূলত নির্বাচন। স্পেসিফিকলি যখন আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়বো কিংবা হচ্ছে পৌরনীতি পড়তে যাব, ওইখানে একটা নির্বাচন স্পেসিফিক আছে। সেটা কি, যে নির্বাচন হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে শাসক কিংবা প্রতিনিধি বা তোমার হচ্ছে ক্ষমতা না, মানে সরকার নির্বাচন করা আর কি, বুঝতে পারছো? এটাই হচ্ছে আমরা যে ভোট প্রদান করি, তাই না?
18 বছরে বাংলাদেশের হচ্ছে বৈধ নাগরিক যারা হয়, তোমরা জানো যে 18 বছর, হ্যাঁ সিলেক্ট করা, বাছাই করা আর কি, নির্বাচন করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভোটের মাধ্যমে আমরা হচ্ছে একজন প্রতিনিধি নির্বাচন করা যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই কি নির্বাচন। দেখো এখানে ছবিতে একটা লাইন দেওয়া আছে, দেখো বিভিন্ন লাইন দেওয়া আছে, এটা হচ্ছে কোন একটা ভোটের হচ্ছে ভোট প্রধান একটা চিত্র আর কি। হ্যাঁ, এরকম হচ্ছে নির্দিষ্ট একটা দিন থাকে, নিজস্ব দিন একটা নির্ধারিত থাকে, ওখানে বেশ কয়েকটা প্রতীক থাকে, কয়েকজন মানুষ হচ্ছে ওইখানে হচ্ছে প্রার্থী হয়ে হচ্ছে নিজেদেরকে প্রকাশ করে, এই প্রার্থীদের থেকে আমরা কি করি, একজনকে আমরা বাছাই করে নেই। এই প্রক্রিয়াটাই কি মূলত নির্বাচন বা ব্যবস্থা বলা হয়, বা এটাই মূলত নির্বাচন, ঠিক আছে। এখন তুমি আসো যে নির্বাচনের যে প্রয়োজনীয়তা কেন আছে। নির্বাচনের প্রয়োজনীয়তা হচ্ছে মানুষের, জনগণের মত প্রকাশ করা, বুঝতে পারছো। ধরো 5 জন মানুষ যদি হচ্ছে এমপি দাঁড়াইলো, ঠিক আছে, তোমার যে আসন আছে ওই আসনে 5 জন এমপি প্রার্থী হইলো, তো 5 জনের মধ্যে কোন মানুষটা হচ্ছে বেশি জনপ্রিয়, কাকে মানুষ বেশি পছন্দ করে, বুঝতে পারছো। তো সেটা হচ্ছে আমরা ভোটের মাধ্যমে প্রকাশ করতেছি। ধরো একটা মানুষের কি করলো, তার হচ্ছে কিছু অনুসরণীয়, সে একটা মিছিল দিয়ে ফেললো বিশাল বড়, মনে হইলো যে তার জনসংখ্যা বেশি, আর এই জন্য কি করলো আরেকটা করলো, এরকমটা প্রপারলি বোঝা যায় না, ঠিক আছে। এজন্য হচ্ছে ভোট প্রদান করা, প্রত্যেকজন মানুষের ভোট দিবে এবং সেই ভোটটা কাউন্ট হবে, ওই সময় হচ্ছে এক্সাক্টলি বোঝা যাবে যে কতজন মানুষ এই লোকটাকে তাদের প্রতিনিধি হিসাবে চাচ্ছে। এটা হচ্ছে ভোটের মাধ্যমে প্রকাশ হয় আর কি, বা আমার মতামত, তোমার মতামত কিংবা জনগণের মতামতটাই ভোটের মাধ্যমে প্রকাশ করা যায়, ঠিক আছে, বা নির্বাচনের মাধ্যমে প্রকাশ করা যায়। 2 নাম্বার হচ্ছে যে সরকারের বৈধতা অর্জন, বুঝতে পারছো। একজনের অনেক শক্তি আছে কিংবা একটা রাজনৈতিক দলে অনেক শক্তি আছে, কিন্তু কি নাই, তাদের জনসমর্থন নাই, কিংবা তারা হচ্ছে অবৈধ সরকার, বুঝাইতে পারছি। এই অবৈধ সরকারকে বৈধ করার জন্য নির্বাচন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো। অর্থাৎ মানুষ তাদেরকে পছন্দ আসলেই করে কি করে না, কিংবা কত পার্সেন্ট মানুষ তাদেরকে পছন্দ করে, বেশি মানুষকে পছন্দ করে নাকি কম মানুষ তাদেরকে পছন্দ করে, এই সবকিছু আমরা কি করতে পারি, নির্বাচনের মাধ্যমে দেখতে পারি, এবং সেটার মাধ্যমে আমরা কি করি, একটা সরকারকে বৈধতা দিতে পারি। যেমন ধরো আগামী সংসদ নির্বাচনে মানুষে মনে করতেছে হয়তো বিএনপি হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, সরকার গঠন করবে, আবার কেউ কেউ মনে করতেছে হচ্ছে জামাত ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা গঠন করবে, ঠিক আছে। এখন যদি সুষ্ঠু ভোট হয়, দেখা গেল কি হইলো, অধিকাংশ মানুষ বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়ে গেছে, তখন জামাত ইসলাম কি করবে, তাদেরকে মেনে নিবে। কারণ হচ্ছে তারা কি মনে করবে যে মানুষ তাদেরকে বৈধতা দিয়েছে, অধিকাংশ মানুষ তাদেরকে চেয়েছে, দেশ হয় আমাদেরকে, তাদেরকে মেনে নিতে হবে। কিংবা অন্যান্য যতগুলো রাজনৈতিক দল আছে সবাই কি করবে, তাদেরকে মেনে নিবে, তারা কোনো বিশৃঙ্খলা যদিও বাংলাদেশে করে কিন্তু হিসাব মতো করা উচিত না আর কি, বুঝছো। তো সেটা কি, তোমার হচ্ছে একটা সরকারের বৈধতা কিভাবে আমরা দিতে পারি, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। তারপর 3 নাম্বার যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে যে শান্তিপূর্ণ ক্ষমতার পরিবর্তন হইতে পারে আর কি, বুঝতে পারছো। অর্থাৎ একটা সরকারকে মানুষে পছন্দ করতেছে না, সেটার জন্য ঢালাও পোড়াও হরতালের কোনো প্রয়োজন নাই, এটা নির্বাচন হবে, ভোট প্রদান করবে, তারা ক্ষমতা থেকে চলে যাবে যখন তারা কম ভোট পাবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে জবাবদিহিতা। তোমার এলাকার এমপি, সে নির্বাচন হওয়ার পরে সে দেখা যায় চাঁদাবাজি করে, সে দেখা যায় মাদক পাচারের সাথে সে নিজেই জড়িত, তাই না। তখন তুমি তাকে জিজ্ঞেস করতে হবে যে তুমি হচ্ছে আমার ভোটে নির্বাচিত হয়েছো, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে কি করবা, যে আমাকে জবাবদিহি করতে হবে, কারণ তুমি প্রতিশ্রুতি দিয়েছিলা যে তুমি হচ্ছে অনৈতিক কাজের সাথে ইনভলভ হবা না, একই সাথে এলাকার উন্নয়নে কাজ করবা। এটা যদি সে না করে তাহলে কি করতে পারি আমরা, জবাবদিহিতার আওতা তাকে নিয়ে আসতে পারি। আমরা হয়তো ডিরেক্টলি বলি না, আমাদের হয়ে বিভিন্ন সাংবাদিক প্রশ্ন করে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে গেলে তাদেরকে প্রশ্ন করা হয় আর কি। তো এগুলা হচ্ছে মূলত আমাদেরই প্রশ্ন আর কি, বুঝতে পারছো। তাহলে এগুলা হচ্ছে নির্বাচনে জনগণের নির্বাচনের প্রয়োজনীয়তা আর কি। এই 4 ধরনের প্রয়োজনীয়তার জন্য নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা মেজাবিন বলছিলা যে হচ্ছে 8 নাম্বার অধ্যায়, 8 নাম্বার না, আমরা হচ্ছে 7 নাম্বার 9 নাম্বার অধ্যায়টা কভার করবো আজকে। 2টা অধ্যায়, 7 এবং 9, এই 2টা অধ্যায় আছে কভার করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নির্বাচন ব্যবস্থা কি বা নির্বাচন কি সেটা দেখলাম, এবং নির্বাচনের প্রয়োজনীয়তাও আমরা দেখে ফেলাম। এখন আমরা যাব, তারপরে আসো দেখো যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা কি ধরনের, বা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কেমন সেটা আমরা এখানে দেখবো, ঠিক আছে।
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা হচ্ছে, প্রথমটা দেখো তুমি বাম দিকে আসো, যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা প্রথমত হচ্ছে যে সরাসরি ভোট প্রদান করা, ঠিক আছে, সরাসরি ভোট প্রদান করি, ঠিক আছে। যখন আমরা কোনো প্রার্থী নির্বাচন করি তারা আমরা সরাসরি ফিজিক্যালি ওখানে প্রেজেন্ট হয়ে আমরা ভোট প্রদান করি। এটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা। অনেক জায়গাতে পরোক্ষ ভোটের ব্যবস্থা আছে, আর কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কি প্রত্যক্ষ ভোট প্রদান ব্যবস্থা। 2 নম্বর হচ্ছে একক ভোটাধিকার। এক ব্যক্তি আমরা একটা ভোট দিতে পারবো, একাধিক ভোট দিতে পারবো না। বুঝতে পারছো? যদি আমরা একাধিক ভোট দেই ওটা জাল ভোট হয়, এবং ওটার জন্য কিন্তু জেলও হয়ে যাইতে পারে। বুঝতে পারছো? মানে আমাদের হচ্ছে শাস্তি হয় আর কি। এই জন্য আমরা এক ভোটই দিতে পারবো, 2 ভোট দিতে পারবো না। বুঝাইতে পারছি? 3 নম্বর হচ্ছে গোপন ব্যালট। বুঝতে পারছো? অর্থাৎ আমরা যখন ভোট প্রদান করি এটা কি গোপনে প্রদান করি, অর্থাৎ আমি কাকে ভোট দিয়েছি সেটা একমাত্র আমি জানবো, আমি ছাড়া আর কেউ জানবে না। যেমন ধরো এমন একজন প্রার্থী নির্বাচিত হইলো যাকে তুমি ভোট দাও নাই, ঠিক আছে, যাকে তুমি ভোট দেও নাই, তাকে তুমি সে নির্বাচিত হয়ে গেল, কিন্তু তুমি জানবা তুমি তাকে তাকে ভোট দেও নাই, সে কিন্তু জানবে না যে তুমি তাকে ভোট দেও নাই। সে যদি জানে তাহলে তোমার খবর আছে, এবারে তুই আমারে ভোট দেস নাই, তুই আবার এখানে আসিস, এটা কিন্তু সে জানবে না। এই জন্যই মূলত কি কুপন ব্যালট দেওয়া হয় আর কি। আচ্ছা, ব্যালট বাক্স, ব্যালট পেপার দেখতে কেমন, এইটা হচ্ছে মেজাবিন প্রশ্ন করছে। ব্যালট পেপার হচ্ছে ধরো ছোট একটা কাগজ থাকে আর কি, মানে A4 যে কাগজ আছে না, A4 সাইজের হচ্ছে অর্ধেক, কিংবা A4 সাইজকে 3-4 ভাগ করলে 1 ভাগের যে অংশটা, এই টাইপের একটা ব্যালট পেপার থাকে, ছোট একটা পেপার থাকে। ওখানে হচ্ছে যতজন প্রার্থী থাকে ওই প্রার্থীদের ছবি এবং হচ্ছে মার্কার থাকে আর কি। যেমন ধরো একজন হচ্ছে বিএমপির মার্কাটা কি, সেটা হচ্ছে ধানের শীষ, ঠিক আছে। তো তোমার এলাকায় বিএমপির প্রার্থীর নাম ধরো ধরো শাহাবুদ্দিন, ধরো এমপি প্রার্থী শাহাবুদ্দিন, তো শাহাবুদ্দিনের ছবি থাকবে, সাথে তার যে মার্কা যেটা আছে ধানের শীষ সেটাও থাকবে, ঠিক আছে। জামাতে ইসলামী ধরো একজন আছে, তিনি ধরো ধরো অ্যাডভোকেট ফরহাদ আহমেদ, তিনি হচ্ছে জামাতের প্রার্থী। তো ওই অ্যাডভোকেট ফরহাদ আহমেদের ছবি থাকবে, ওটার পাশে তার দাঁড়িপাল্লা মার্কা, ওই মার্কাটা থাকবে আর কি। একটা ব্যালট পেপারে যতজন ওই অঞ্চলে যতজন ভোটার তোমার হচ্ছে প্রার্থী আছে, মানে এমপি পদপ্রার্থী আছে, প্রত্যেকে একটা ব্যালট পেপারে, অনেকগুলো থাকবে না, একটা ব্যালট পেপারে সবার ছবি থাকবে, সবার মার্কা থাকবে। তুমি ওখান থেকে যে কোনো একজনকে ভোট দিবা। বুঝতে পারছো? ওটাতে ভোট দিবা মানে হচ্ছে শিল দিবা, টিপ দিবা, তোমার হাতে হচ্ছে কালি দেওয়া হবে, ওই কালিটা হচ্ছে তুমি হচ্ছে ওখানে একটা কালি থাকবে, ওইটার উপর তুমি টিপ দিয়ে দিবা। এই অনেক সময় সিস্টেম থাকে আর কি, কালিটাই বেশিরভাগ হয়, অনেক সময় আবার হচ্ছে মার্কা টার্কা থাকে, অনেক কিছু থাকে আর কি। বাট অধিকাংশ জাতীয় নির্বাচন গুলো মূলত কালি দিয়েই হয় আর কি, ঠিক আছে, ওখানে তুমি টিপ দিয়ে দিবা। এটাই মূলত ব্যালট বাক্স আর কি, ঠিক আছে। তোমরা তো এই বছর হয়তো ভোটার না, তোমরা হয়তো পরের বার ভোট দিবা আর কি, টেনশন করো না। তুমি পরের বার দেখা যায় তোমরা কেউ প্রার্থী হয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো 4 নাম্বার যে নির্বাচন ব্যবস্থা, সেখানে হচ্ছে যে আমাদের কি আছে, একটা নির্বাচন কমিশন আছে, বাংলাদেশের একটা নির্বাচন কমিশন আছে। সেই নির্বাচন কমিশন বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়, একবারে ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন থেকে শুরু করে আমাদের যে সংসদ, জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত, এর মাঝখানে জেলা পরিষদের নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন যা আছে সবকিছু কি করে তারা, এই নির্বাচন কমিশন থেকে সবকিছু পরিচালিত হয় এবং তারা স্বাধীনভাবে কাজ করে। ক্লিয়ার? তাহলে আমরা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে শর্ট করে এই নোটগুলো আমরা করেছি এখানে। তুমি তারপরে আসো যে আমাদের দেশে আসলে কোন কোন নির্বাচনগুলো হয়। আমি একটু আগে বলছি তোমাদেরকে যে একটা জাতীয় সংসদ নির্বাচন হয়, স্থানীয় সরকার, স্থানীয় সরকারের মধ্যে আছে কি সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, এগুলোকে স্থানীয় নির্বাচন, অর্থাৎ জাতীয় এবং স্থানীয় যতগুলো নির্বাচন আছে সবগুলাই কি করে আমাদের নির্বাচন কমিশন এগুলা পরিচালনা করে থাকে, ঠিক আছে। আমরা সামনে যাব আরো। আচ্ছা, আমাদের এই সপ্তম অধ্যায়টা শেষ হয়ে গেছে। আমি যদি আরেকবার ছোট করে রিক্যাপ করি, সপ্তম অধ্যায় ছিল আমাদের গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা। এই অধ্যায়টাকে যদি আমরা 3টা কিওয়ার্ড খুঁজে বের করি, একটা হচ্ছে গণতন্ত্র, 2 নম্বর হচ্ছে রাজনৈতিক দল, 3 নম্বর হচ্ছে নির্বাচন ব্যবস্থা। এই 3টা কিওয়ার্ডের উপরে আমরা পুরো অধ্যায়টা নিয়ে আলোচনা করেছি, এবং সেখানে দেখেছি গণতন্ত্র কি, গণতন্ত্রের বৈশিষ্ট্য কি, রাজনৈতিক দল কি, তাদের বৈশিষ্ট্য কি, তাদের উদ্দেশ্য কি, তারা কি ধরনের কাজ করে, এবং কয়েকটা রাজনৈতিক দলের আমরা হচ্ছে উদাহরণে দেখাচ্ছি। 3 নম্বরে আমরা আসছি নির্বাচন ব্যবস্থা কি বা নির্বাচন কি, বাংলাদেশে কি ধরনের নির্বাচন হয়, এবং নির্বাচন বাংলাদেশে কয়টি নির্বাচন হয়, এগুলো আমরা দেখেছি। বুঝাইতে পারছি মোটামুটি সবকিছু? এর বাহিরে বা এর ভিতরে কোনো প্রশ্ন আছে তোমাদের সপ্তম অধ্যায় থেকে? ঠিক আছে।
তাহলে আমরা পরের যে অধ্যায়টা নবম অধ্যায়, সেখানে কি আছে দেখো, যে সেটা হচ্ছে 9 নম্বর অধ্যায়টাতে আছে নাগরিকদের সমস্যা এবং আমাদের করণীয়। এই অধ্যায়টা হচ্ছে আমরা এখন একটু পড়বো। এখানেও বেশি সময় লাগবে না ইনশাল্লাহ, আমরা খুব দ্রুত শেষ করে ফেলবো। এরকম ছোট ছোট করে নোট করা আছে, আশা করি তোমাদের দ্রুত শেষ হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা কি ছোট 5 মিনিটের একটা ব্রেক নিব, তারপরে এটা শুরু করি। তোমরাও হচ্ছে 4-5-3-4 জন আছে, অনুজ আসছে মাত্রই, ঠিক আছে, 4-5 জন আছে, একটু পানি টানি খাও, একটু হাঁটাহাঁটি করে আসো। আমরা ঠিক কয়টায়, ঠিক হচ্ছে 7টায় আবার শুরু করব, হ্যাঁ, ঠিক আছে। একটু ব্রেক নিলাম, সবাই একটু হাঁটাহাঁটি করে আসো। আমরা হচ্ছে এখন শুরু করব হচ্ছে নবম অধ্যায়, যেটা হচ্ছে নাগরিক সমস্যা এবং আমাদের করণীয়। বুঝছো, নাগরিক মানে তো বুঝো, মানে সাধারণ মানুষ আমরা যারা আছি তারা, আমাদের কি ধরনের সমস্যা হয় এবং সেই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমাদের কি করণীয় আছে, সেটা আমরা এই অধ্যায় থেকে পড়বো আর কি। বুঝছো, আমি মেহজাবিনের কিছু প্রশ্ন দেখলাম, সেটা হচ্ছে যে জমি বলতে কি দাদুর জমিকে বোঝায়? আচ্ছা, জমি সন্ত্রাসীদের মদদ দিলে সে দলের রেজিস্ট্রেশন বাতিল করতে হয়, এখানে মদদ বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, জমি বলতে তো মানে যে কোনো জমি হইতে পারে আর কি, জমি তো বুঝো, জমি যে কোনো জমি মানে হচ্ছে তোমার জায়গা জমি আর কি। বুঝছো, সেটা হচ্ছে তোমার বাড়ির যে জায়গা, তোমার বাড়ি যেখানে তোমার বাড়িটা আছে, সেই বাড়িতে জায়গা সেটাও হইতে পারে, কৃষি ক্ষেত যেটা সেটাও হইতে পারে, পৈতৃক জমি, হ্যাঁ, পৈতৃক জমি বলতে সেটাই। পৈতৃক জমি মানে হচ্ছে দাদুর জমি, মানে হচ্ছে দাদুর জমি না, পৈতৃক জমি বলতে তোমার বাবার যে জমিটা আছে। এমনও হইতে পারে, এমনও হইতে পারে যে তোমার দাদুর কোনো জমি ছিল না, তোমার বাবা হচ্ছে অনেক জমি কিনেছেন, বুঝাইতে পারছি, সেই জমিতে তোমার অধিকার আছে, এটা হচ্ছে পৈতৃক জমি। বুঝাইতে পারছি, পৈতৃক মানে বাবার থেকে বা পিতার থেকে যে জমিটা আমরা পাই, কিংবা পিতার মালিকানাধীন সেই জমি, সেটা হইতে পারে যে বাবা হচ্ছে দাদুর থেকে পাইছে, সেটা হইতে পারে, কিংবা বাবা নিজে কিনেছেন, এটা হইতে পারে। বুঝাইতে পারছি মেজাবিন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে সন্ত্রাসীদের মদদ দেওয়া। সন্ত্রাসীদের মদদ বলতে বোঝায় মানে সাহায্য করার, অর্থাৎ সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া। বুঝতে পারছো, সন্ত্রাস জিনিসটা তো অ্যাকসেপ্টেড না, তাই না? কিন্তু কিছু কিছু দল আছে, তাদের যে একটা দল পরিচালনা করার জন্য কি টাকা লাগে, দল পরিচালনা করার জন্য পাওয়ার লাগে, তখন তারা কি করে, এই যে সন্ত্রাসী যারা করে বা অসৎ পথ যেটা, সেই অসৎ পথে যারা যায়, অনেক দল আছে এই সন্ত্রাসীদেরকে সাহায্য করে, এই সন্ত্রাসীদেরকে আরো যেন সন্ত্রাস নির্বিঘ্নে করতে পারে, সেক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করে। এটা যদি কোনো রাজনৈতিক দল করে, তাহলে তাদের নিবন্ধন বাতিল করে দেয়। বুঝাইতে পারছি? তো মদদ দেওয়া মানে হচ্ছে সাহায্য করা, কোনো মদদ দেওয়া ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি, কিংবা হচ্ছে অনেক সময় দেখা যায় যে প্রকাশ্যে মুখ দিয়া বলে যে সন্ত্রাসকে তারা হচ্ছে প্রশ্রয় দিবে না, কিন্তু দেখা যায় তাদেরকে অনেক সুযোগ সুবিধা কইরা দেয় আর কি, তারা যেন সন্ত্রাস করতে পারে। এগুলা মূলত কি করা। ঠিক আছে, চলো আমরা সামনে যাই, দ্রুত আমরা শেষ করবো, স্টুডেন্ট কম দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে যে নাগরিক সমস্যা। কি ধরনের সমস্যা নাগরিকদের হয় এবং সেটার প্রভাব কি হয় সমাজে এবং রাষ্ট্রে? নাগরিক সমস্যা যেটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আর কি, বুঝছো। সেই চ্যালেঞ্জটা হচ্ছে কি ধরনের? আচ্ছা, একটা মিনিট, হচ্ছে নাগরিক সমস্যা, এটা রাষ্ট্র এবং সমাজের জন্য কি অনেক বড় একটা চ্যালেঞ্জ আমরা বলতে পারি। বুঝছো, 2 নম্বরে তুমি আসো, যে এই নাগরিক সমস্যাটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, সেটা যে আমরা দেখি যে নাগরিক জীবনে নানাবিধ সমস্যা সমাজের স্বাভাবিক অস্বাভাবিক যে অগ্রগতি আছে সেটা কি করে ব্যাহত করে। এসব সমস্যা ব্যক্তিকেন্দ্রিক হইতে পারে, সমাজকেন্দ্রিক হইতে পারে, কিংবা রাষ্ট্রের সামগ্রিক যে উন্নয়ন আছে সেই উন্নয়ন প্রক্রিয়াকে কি করে বাধাগ্রস্ত করে। ঠিক আছে, সংক্ষেপে যদি আমরা বলি যে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে নাগরিক সমস্যা বিদ্যমান আছে, সেই সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে জনসংখ্যা অতিরিক্ত হওয়া, জনসংখ্যা বৃদ্ধি পাওয়া, নিরক্ষরতা, মানুষের হচ্ছে শিক্ষা নাই আর কি এটা, তারপর হচ্ছে বেকারত্ব, দারিদ্র, দূষণ, সন্ত্রাস ইত্যাদি, এগুলো হচ্ছে নাগরিক সমস্যা। এবং এই সমস্যাগুলো কি করে তোমার হচ্ছে রাষ্ট্রে সমাজের ক্ষেত্রে যে স্বাভাবিক যে একটা অগ্রগতি আছে এটাকে বাধাগ্রস্ত করে। ঠিক আছে, তারপরে আমরা আসি যে নাগরিক সমস্যা বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি। এটা যদি আমরা দেখি যে নাগরিক সমস্যার অর্থ হচ্ছে অর্থ, নাগরিক সমস্যা তুমি দেখো যে নাগরিক সমস্যা কি এবং সেটা তার অর্থটা কি এবং সেটার কি ধরনের প্রকৃতি আছে, কি ধরনের নাগরিকত্ব আছে। প্রথমত নাগরিকদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক জীবনে যে বাধা
বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাই মূলত নাগরিক সমস্যা। অর্থাৎ আমরা সাধারণ জনগণ বা নাগরিক যারা আছি তাদের একটা সামাজিক সমস্যা, তাদের অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, নৈতিক সমস্যা, এই সবকিছু মিলাই কি নাগরিকদের সমস্যা হয়। বুঝতে পারছো? কি কি সমস্যা হয়? যে নাগরিক সমস্যা দেখা যায় শুধু শহরে না, গ্রামেও হইতে পারে। শহরে এক ধরনের নাগরিক সমস্যা হয়, গ্রামে আরেক ধরনের নাগরিক সমস্যা হয় আর কি। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসো যে এটি সমাজের সামঞ্জস্যতা নষ্ট কইরা ফেলে। বুঝছো? না, সামঞ্জস্যতা কি করে নষ্ট কইরা ফেলে। তারপরে তুমি আসো যে এটা যে সমাধান আমরা পেতে চাই, তাহলে কি হইতে হবে? আমাদেরকে দায়িত্ববোধ হইতে হবে এবং সামাজিক সচেতনতা অনেক বেশি বৃদ্ধি করতে হবে। ঠিক আছে? এবং একটা নোট যদি আমরা বলি, এখানে দেখো যে নাগরিক সমস্যা বলতে বোঝায় এমন সমস্যা যা নাগরিক জীবনের মান ও মর্যাদা নষ্ট করে ফেলে, এটাকে আমরা নাগরিক সমস্যা বলতে পারি। তুমি তারপরে আসো যে নাগরিক সমস্যার অন্যতম একটি সমস্যা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। ঠিক আছে? এই জনসংখ্যা বৃদ্ধিটা কি? জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে সব সমস্যার মূল সমস্যা। বুঝছো? যে যতগুলা সমস্যা আছে নাগরিকদের সমস্যা, সেই সব সমস্যা এই কি জনসংখ্যা বৃদ্ধি থেকেই মূলত উৎপত্তি লাভ করে। বাংলাদেশ এই মূল বক্তব্যটা কি দেখো যে বাংলাদেশ হচ্ছে একটি জনবহুল দেশ, এজন্য আমাদের এত ক্যাচাল। বুঝছো? তুমি রাস্তায় যাও ক্যাচাল, স্কুলে যাও ক্যাচাল, ফ্যামিলিতে যাও ক্যাচাল, বাজারে যাও ওখানে শুধু ক্যাচাল আর ক্যাচাল। তার অন্যতম কারণ কি? যে আমাদের বাংলাদেশে অনেক বেশি মানুষ আছে। ঠিক আছে? জনসংখ্যা অনেক বেশি যার কারণে কি আমাদের অনেক সমস্যা তৈরি হচ্ছে। তো আমাদের কি সমস্যা আছে? দেখো, আমরা প্রপারলি শিক্ষা পাচ্ছি না, প্রপারলি চিকিৎসা পাচ্ছি না, প্রপার খাদ্য পাচ্ছি না, কর্মসংস্থান নাই, বেকারত্ব তো ভয়াবহ অবস্থা আমাদের দেশে। বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি আমরা সারসংক্ষেপে এই জনসংখ্যা বৃদ্ধির কথাটায় আসি, তাহলে কি আছে যে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, ওই স্বাধীনতার সময় কি ছিল? আমাদের মানুষ প্রায় 7 কোটি ছিল। বর্তমানে সেটা 17 কোটিরও বেশি। বুঝতে পারছো? অর্থাৎ স্বাধীনতার পরবর্তী প্রায় গত 50 বছরে আমাদের দেশে 10 কোটি জনসংখ্যা কি বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের যে দেশের যে সীমানা তা কিন্তু 1 ইঞ্চিও বাড়ে নাই। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা বিষয় দেখো যে জনসংখ্যা যখন বাড়ে তখন সম্পদের উপর প্রচুর চাপ পড়ে যায়, দারিদ্রতা বেড়ে যায়। বুঝতে পারছো? জনসংখ্যা বাড়ার কারণে দেখবো তুমি অনেক জায়গাতে পাহাড় কেটে ফেলা হচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে। ফলে কি হইতেছে? আমাদের তোমার হচ্ছে জলবায়ু প্রভাবটা অনেক বেড়ে গেছে, বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, খরা হচ্ছে, আমরা অক্সিজেন পাচ্ছি না, এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে। এটা কেন হচ্ছে? মানুষের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। তুমি গ্রাম অঞ্চলে দেখবা অনেক আবাদি জমি যেখানে হচ্ছে ফসল চাষ হইতো, ওগুলাতে মানুষের কি বসতবাড়ি তৈরি করা শুরু করে দিচ্ছে, কারণ মানুষের জায়গা হচ্ছে না। বুঝতে পারছো? তারপরে ঢাকার আশপাশে দেখবা অনেক জমিগুলাতে ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে, গার্মেন্টস তৈরি করা হচ্ছে, কোম্পানি তৈরি করা হচ্ছে, কিন্তু আমাদের ফসলাদি কি নষ্ট হয়ে যাইতেছে। বুঝতে পারছো? এটা কেন হচ্ছে? যে অতিরিক্ত জনসংখ্যার কারণে হচ্ছে। এজন্য আমরা বলছি যে জনসংখ্যা যখন বেড়ে যায় তখন কি হয়? আমাদের যে সম্পদ আছে সেই সম্পদের উপর প্রচুর চাপ পড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে পরিকল্পিত পরিবার এবং সচেতন নাগরিক আচরণ এই সমস্যা হ্রাস করা সম্ভব। এটা হচ্ছে আবার আমাদের বাংলাদেশে হয়েছে কি, না পরিপূর্ণ ধার্মিক, না পরিপূর্ণ অধার্মিক, যার কারণে অনেক জগাখিচুড়ি মার্কা অনেক কাজকর্ম হইতেছে। এখানে হচ্ছে বাংলাদেশে অনেক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য হচ্ছে পরিবার পরিকল্পনা খুব জরুরি। আবার এটার সাথে হচ্ছে তোমার হচ্ছে রিলিজিয়ন অনেক কনফ্লিক্ট আছে। তো সেক্ষেত্রে দেখা যায় গ্রামের মানুষ এটা বিশ্বাস করে না, কিংবা হচ্ছে অনেকে এটা হুজুররা অনেক বিরোধিতা করে, যার কারণে এটা প্রপারলি এক্সিকিউট হচ্ছে না। বুঝতে পারছো? আর এটা হচ্ছে সচেতনতাও খুব জরুরি। অর্থাৎ হচ্ছে আমরা যখন হচ্ছে কোনো কিছু বাড়িঘর যখন তৈরি করতে যাই, ওটা হচ্ছে যত সম্ভব আমরা প্রকৃতিকে যেন হার্ম কম করি। বুঝাইতে পারছি? প্রকৃতির ক্ষতি যেন কম করি, এরকম আমাদেরকে সচেতন থাকলে আমরা এই ব্যাপারটাকে কিছুটা হলেও কি মিনিমাইজ করতে পারি। ঠিক আছে? নোট যদি আমরা এখান থেকে নেই এই জনসংখ্যা বৃদ্ধি থেকে, যে নিয়ন্ত্রিত জনসংখ্যা মানেই উন্নত জীবন। বুঝাইতে পারছি? অর্থাৎ নিয়ন্ত্রিত, তোমার যে ক্যাপাসিটি আছে, তোমার ফ্যামিলিতে যে ক্যাপাসিটি আছে, তোমার দেশে যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি অনুযায়ী যখন হচ্ছে আমাদের জনসংখ্যা থাকবে, তখন আমরা কি হব? উন্নত জীবন যাপন করতে পারবো, কিন্তু আমাদের দেশ উন্নত হইতে পারবে। ঠিক আছে? তাহলে অন্যতম একটা সমস্যা ছিল জনসংখ্যা বৃদ্ধি। এটা নিয়ে আমরা পড়লাম কি ধরনের সমস্যা হচ্ছে, বাংলাদেশের বর্তমান অবস্থা কি, এবং এটা থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি। ঠিক আছে? তারপরে তুমি আসো বেকারত্ব। বাংলাদেশের ভয়াবহ একটা সমস্যা হচ্ছে বেকারত্ব। বুঝাইতে পারছি? এখন হচ্ছে
কোনো অশিক্ষিত মানুষ বেকার নাই, সব শিক্ষিত মানুষ হচ্ছে বেকার, বুঝতে পারছো? অর্থাৎ একটা শিক্ষিত মানুষ যে হচ্ছে 15-20 বছর পড়াশোনা করছে, একই সাথে যে একটা অশিক্ষিত মানুষ যে 15-20 বছর পড়াশোনা না করে সে কাজ করছে, সে কিন্তু কি করতেছে, মানে টাকা পয়সা ইনকাম করে ফেলছে। সে হয়তো খুব ভালো লাইফ লিড করতেছে না, কিন্তু তার হাতে পর্যাপ্ত টাকা আছে। সে যখন অসুস্থ হয়, সে চিকিৎসা নিতে পারতেছে, তার হাতে টাকা আছে। তার যখন বাবা মা অসুস্থ, তাদেরকে টাকা দিতে পারতেছে, বুঝতে পারছেন? কিন্তু শিক্ষিত মানুষ বেকার হয়ে যাইতেছে। তো এই বেকারত্ব হচ্ছে বাংলাদেশের বা আমাদের সামাজিক অন্যতম একটি সমস্যা। এবং এই বেকারত্বের কারণে কি হচ্ছে, আমাদের সমাজে অস্থিরতা হচ্ছে, বুঝাইতে পারছি? এবং মূল বক্তব্য যদি আমরা এখান থেকে দেখি যে বেকারত্বের কারণে, বেকারত্ব মানে হচ্ছে যে কর্মক্ষম ব্যক্তি কাজ না পাওয়া। একজন মানুষ যে কাজ করার যোগ্যতা রাখে, যে কাজ করতে পারবে, সামর্থ্য আছে, যে কাজ করতে ইচ্ছা পোষণ করে, কিন্তু তার কোনো কাজ নাই, এটাই মূলত কি বেকার, বুঝাইতে পারছি? এটি সমাজে হতাশা বাড়ায়, অপরাধ, নৈতিকতার অবক্ষয়ের জন্ম দেয়, বুঝতে পারছো? অনেক মানুষ, অনেক নিউজ দেখবা তোমরা নিশ্চয়ই, এরকম শুনো যে হচ্ছে চাকরির অভাবে, চাকরি না পায় কি হয়েছে, হতাশায় আত্মহত্যা করেছে, বুঝাইতে পারছি? বা অভাবের তাড়নায় আত্মহত্যা করেছে। অনেক হতাশা বৃদ্ধি পাচ্ছে দিন দিন এই চাকরির অভাবের কারণে, হ্যাঁ, বেকারত্বের কারণে। তারপরে কি হচ্ছে, অনেক মানুষ তোমার চাকরি না পায় কি হচ্ছে, অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে কিংবা অনৈতিক কাজে জড়িয়ে যাচ্ছে, বুঝতে পারছো? মাদক টাদকের সাথে কি হচ্ছে, জড়িয়ে যাচ্ছে এই বেকারত্বের কারণে, ঠিক আছে? আচ্ছা, তারপরে তুমি আসো, আমরা এই বেকারত্বটাকে যদি সংক্ষেপে কয়েকটা পয়েন্টে বলতে চাই, তাহলে কি হচ্ছে যে বাংলাদেশে শিক্ষিত, আমি অলরেডি বলে ফেলছি যে বাংলাদেশে শিক্ষিত বেকারত্ব বড় একটি সমস্যা, ঠিক আছে? তারপরে দক্ষতা প্রশিক্ষণ, তারপরে হচ্ছে প্রযুক্তি, এটা স্বনিযুক্তি লেখছি, এটা প্রযুক্তি হবে আর কি। প্রযুক্তি, কর্মসংস্থান ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি দ্বারা এই সমস্যাটা কমানো সম্ভব হইতে পারে আর কি, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে তরুণ যে সমাজ আছে তাদেরকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে হবে, ঠিক আছে? আমাদের বেকারত্বের অন্যতম আরেকটা সমস্যা হচ্ছে সবাই চাকরি করতে চায়, বুঝতে পারছো? কিন্তু আমাদেরকে উদ্যোক্তাও হইতে হবে। তুমি উদ্যোক্তা মানে কি, যে তুমি হচ্ছে একটা কোম্পানি প্রতিষ্ঠা করবা, যে তুমি একটা প্রতিষ্ঠান দিবা যেখানে তুমিও কাজ করবা, তোমার সাথে আরো অনেক মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেওয়া, বুঝাইতে পারছি? এটাকে মূলত উদ্যোক্তা বলা হয় আর কি, বুঝছো? তো বাংলাদেশে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে কি করতে হবে, উদ্যোক্তা হিসেবে গড়ে তুললে কি হবে, এই বেকারত্বটা ধীরে ধীরে হ্রাস পাওয়া শুরু করবে, হ্যাঁ। আরেকটা আমরা নোট এখান থেকে নিই যে কর্মই হচ্ছে মর্যাদা, বেকারত্ব মানে হচ্ছে অবক্ষয়, বুঝতে পারছেন? একটা যে মানুষটা বেকার আছে তার যে কি ভয়াবহ আত্মপরিচয়হীনতা সে ভোগে, সে যে কতটা অশান্তি থাকে এটা সেই বলতে পারে, বুঝতে পারছো? এই জন্য কর্মটাই হচ্ছে মানুষের মর্যাদা, বুঝতে পারছো? তারপরে আসো তুমি, আমরা পরে যদি যাই, দারিদ্রতা আমাদের নাগরিক জীবনে যে সমস্যাগুলো আছে তার মধ্যে আরেকটি অন্যতম সমস্যা হচ্ছে কি, দারিদ্রতা কিংবা দারিদ্র, হ্যাঁ। এই দারিদ্রতা হচ্ছে নাগরিক জীবনের প্রধান প্রতিবন্ধকতা, বুঝতে পারছো? অর্থাৎ তুমি ধরো চাকরি পাচ্ছ না, তুমি ধরো ছোট একটা চায়ের স্টল দিও, বাবা ওইটার জন্য তোমার 5-10 হাজার টাকা লাগবে, ওটাও তোমার নাই, বুঝাইতে পারছি? তাহলে এই দারিদ্রতা হচ্ছে একটা দুষ্ট চক্রের মতো আর কি। তোমার কাছে আজকে টাকা নাই দেখা তুমি কোনো ঠিক মতো খেতে পারতেছো না, ঠিক মতো খেতে পারতেছো না দেখে কি হচ্ছে, তোমার হচ্ছে তোমার স্বাস্থ্য ভালো নেই। স্বাস্থ্য ভালো না থাকার কারণে কি হচ্ছে, তুমি বেশি কাজ করতে পারতেছো না। বেশি কাজ করতে পারতেছো না দেখে কি হচ্ছে, তোমার টাকা ইনকাম হচ্ছে না। টাকা ইনকাম হচ্ছে না দেখে তোমার কি হচ্ছে, আবার তুমি খেতে পারতেছো না। আবার তুমি কোনো বিনিয়োগ করতে পারতেছো না, আবার কোনো কিছু করতে পারতেছো না, তাই না? এরকম দারিদ্রতা হচ্ছে অনেক বড় একটি সমস্যা, যেটা আমাদেরকে সবকিছু থেকে আমাদের শিকল বন্দি কইরা ফেলে, বুঝতে পারছো? এটা প্রধান প্রতিবন্ধক আর কি, হ্যাঁ? মূল বক্তব্য আমরা যে এখান থেকে দেখি কি আছে, যে দারিদ্র্যের কারণে মানুষ মৌলিক যে চাহিদা সেগুলা ব্যর্থ হয়, যে শিক্ষা চিকিৎসার কথা আমি একটু আগেই বলছিলাম, এটা কি ব্যর্থ হয়, এটা সামাজিক বৈষম্য এবং অপরাধ বৃদ্ধি পাওয়া শুরু হয়ে যায়, বুঝতে পারছো? এটাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি, যে দারিদ্র্য দূরীকরণে সরকারি সহায়তা লাগবে, কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। এটা আমাদের বাংলাদেশের অন্যতম আরেকটি সমস্যা। তুমি খোঁজ নিয়ে দেখবা যারা গার্মেন্টস এ কাজ করে, তোমরা হচ্ছে তারা হচ্ছে নিম্ন শ্রেণীর তোমার তোমার কাজের লোক যারা আছে, তারা কি ঠিক মতো প্রপার মজুরি তারা পায় না, বুঝতে পারছো? অর্থাৎ একজন হচ্ছে গার্মেন্টস শ্রমিককে ব্যবহার করে একটা কোম্পানি হচ্ছে 10-15 লাখ টাকা ইনকাম করতেছে, মাস শেষে তাকে মাত্র 8-10 হাজার টাকা দিচ্ছে, তাকে ন্যায্য মজুরি কিন্তু তাকে দিচ্ছে না, ঠিক আছে? এজন্য আমাদের এই বেকারত্ব, দারিদ্রতা দূর করতে হলে কি করতে হবে, ন্যায্য মজুরিটা নিশ্চিত করতে হবে। তারপর আরেকটা কাজ করতে হবে, যে শিক্ষার মাধ্যমে
আত্মনির্ভরশীলতা বাড়াইতে হবে, বুঝতে পারছো? এটা তো ভয়ঙ্কর অবস্থা, বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে যারা তোমাদেরকে ডিমোটিভেট করতেছে না, কিন্তু শিক্ষা অর্জন করে মানুষের কি আত্মনির্ভরশীল না পরনির্ভরশীল হয়ে বসে থাকে উল্টা, বুঝতে পারছো? এই জন্য আমাদের শিক্ষা মাধ্যমটাকে আত্মনির্ভরশীল করার মতো করে শিক্ষা মাধ্যম তৈরি করতে হবে। এই যে শিক্ষা মাধ্যম আছে এটা দিয়ে কি হয় না, মানুষ আত্মনির্ভরশীল হইতে পারে না। অর্থাৎ ধরো একজনে হচ্ছে যে বিষয়ে পড়াশোনা করতেছে সেই বিষয়ে সে এক্সপার্ট হবে, সে প্র্যাকটিক্যাল নলেজ লাগবে, সেগুলো সে অ্যাপ্লাই করতে পারবে। এর মাধ্যমে সে নিজে চাকরি করা লাগবে না, সে নিজেই কোনো একটা কিছু করতে পারবে। এইরকম শিক্ষা ব্যবস্থা আমাদের লাগবে, ঠিক আছে? এবং নোট দেখো, এখানে আমরা যদি বলি যে দারিদ্রতা হলো, দারিদ্র দূর না হইলে নাগরিক উন্নয়ন কখনোই সম্ভব না, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে তুমি আসো যে দারিদ্রতা একটা আরেকটি সমস্যা হচ্ছে খাদ্য এবং বাসস্থান সংকট। এটা মূলত দারিদ্রতা থেকেই আসে। হ্যাঁ, আমরা একটু আগে দেখছিলাম যে দারিদ্রতার কারণে মানুষের মৌলিক যে চাহিদা সেটা পূরণ করতে পারে না, ঠিক আছে? তো এখানেও দেখো যে মৌলিক চাহিদার অপূর্ণতা যেটা, সেটাই কি খাদ্য ও বাসস্থানের সংকট। জনসংখ্যা বৃদ্ধি ও দারিদ্র্যের কারণে অনেক মানুষ পর্যাপ্ত খাদ্য খাইতে পারে না, তাদের বাসস্থান থেকে তারা বঞ্চিত হয়, বুঝতে পারছো? আচ্ছা, এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। আমরা যদি এই সমস্যার সমাধানটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? খাদ্য উৎপাদনটা বৃদ্ধি করতে হবে। আর গরিব মানুষ যারা আছে তাদের জন্য কি সাশ্রয়ী ব্যবস্থা প্রকল্প চালু করতে হবে, বুঝতে পারছো? দরিদ্র মানুষ যারা আছে, হত দরিদ্র যারা আছে, যাদের হচ্ছে সামর্থ্য নাই, যাদের বাসা বাড়ি নাই, তাদেরকে আমরা কি করতে হবে? সাশ্রয়ী মূল্যে কিংবা বিনামূল্যে তাদেরকে আপাতত একটা আবাসন ব্যবস্থা করে দিতে হবে, যেন তারা কি করতে পারে, ধীরে 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 তারা নিজেরা স্বাবলম্বী হয়ে নিজেদের বাড়িঘর তারা করতে পারে। বুঝাইতে পারছি? আচ্ছা, নোট দেখো, আমরা এখান থেকে এই টপিক থেকে কি নোট নিব, সেটা হচ্ছে যে খাদ্য ও আশ্রয় নাগরিকের মৌলিক অধিকার, বুঝতে পারছো? অর্থাৎ একটা রাষ্ট্রের যে নাগরিক সে, তাকে ওই রাষ্ট্রের যে সরকার থাকবে সেই সরকারে ওই নাগরিকের খাদ্যটা নিশ্চিত করতেই হবে এবং তার আশ্রয়টাও নিশ্চিত করতে হবে। বুঝাইতে পারছি? যদিও আমাদের দেশে এগুলো তোয়াক্কা করে না, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হচ্ছে এগুলা, বুঝতে পারছো? তারপরে তুমি আসো যে পরিবেশটা কিভাবে দূষণ হচ্ছে। দেখো সামাজিক, ওই যে আমরা দেখছিলাম যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া, দারিদ্র্য, এগুলোর কারণে কি আমাদের পরিবেশটা দূষণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং পরিবেশ দূষণকে বলা হচ্ছে নীরব ঘাতক। এই পরিবেশ যে দূষণ হচ্ছে আমরা এখন এগুলো বুঝতে পারতেছি না, ধীরে ধীরে যদিও বোঝা শুরু হয়। দেখো যে প্রচুর ভূমিকম্প হচ্ছে, তাই না? তারপরে প্রচুর বন্যা হচ্ছে, খরা হচ্ছে, শীতের দিনে রোদ হচ্ছে, রোদের সময় বৃষ্টি হচ্ছে, কি উল্টাপাল্টা জিনিসপত্র ঘটে যাচ্ছে বাংলাদেশে। এগুলো কেন? আমাদের এই পরিবেশের বিপর্যয়ের কারণে হচ্ছে। আমাদের পাহাড়গুলা কেটে ফেলা হচ্ছে, গাছ বৃক্ষ গুলা কেটে ফেলা হচ্ছে, তাই না? নদীগুলা আমাদের হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে পরিবেশের দূষণ হচ্ছে, এই পরিবেশের দূষণের কারণে এটা কি নীরব ঘাতকের মতো কাজ করতেছে, এটা হঠাৎ করে সবকিছু ধ্বংস হয়ে যাবে এরকম একটা সম্ভাবনাও কিন্তু আছে, ঠিক আছে? মূল বক্তব্যটা দেখো কি, যে অপরিকল্পিত নগরায়ন, বুঝছো? যানবাহনের ধোঁয়া, প্লাস্টিক ও শিল্প বর্জ্য পরিবেশ দূষণ ঘটায়, বুঝতে পারছো? অপরিকল্পিত নগরায়ন, এটা নিয়ে আমি আরেকদিনও তোমাদের সাথে কথা বলছিলাম যে একটা নগরকে সুন্দর করে পরিচালনা করার জন্য কোন দিকে রাস্তা হবে, কোন এলাকায় কতটা বাড়ি হবে, ঠিক আছে, কোন এলাকায় কততলা বিল্ডিং উঠবে, এই বিষয়গুলো সুন্দর একটা পরিকল্পনা করে নগর পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়, যেটা বাংলাদেশে নাই, বিশেষ করে ঢাকা শহরে তো একদমই নাই বললেই চলে। চিপা চাপা যে যেমনি পারতেছে এমনি গরু উড়াইতেছে, ওখানে আগুন লাগতেছে, সেখানে মানুষ মরতেছে, ওইখানে বিল্ডিং ধসে পড়তেছে। এগুলো কেন? অপরিকল্পিত নগরায়নের কারণে এই সমস্যাগুলো আমাদের হচ্ছে। যানবাহনের ধোঁয়া, কি ভয়াবহ অবস্থা, তুমি রাস্তা দিয়ে গেলে দেখবা যে খুবই ভয়াবহ যানবাহনের ধোঁয়াগুলো বের হচ্ছে। এটা কি হচ্ছে, আমাদের আমাদের নিজেদের তো ক্ষতি করতেছে, একই সাথে আমাদের পরিবেশটাকে কি ধ্বংস করে দিচ্ছে। প্লাস্টিকের তো কি অবস্থা বলবো, প্লাস্টিকের বোতল সবকিছুতে আছে। হ্যাঁ, প্লাস্টিক, তারপরে পলিথিন, এগুলা হচ্ছে পরিবেশকে একবারে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, তুমি হচ্ছে প্লাস্টিক পলিথিন এগুলা কখনো পচয় না, বুঝতে পারছো? মাটির তলে থাকলে এগুলা দিতে হয়, মাটির যে উর্বরতা এগুলা নষ্ট করে ফেলায়, আরো অনেক ক্ষতি করে, বুঝতে পারছো? তারপরে শিল্প বর্জ্য, এই যে বিভিন্ন কল কারখানা যেগুলো আছে, এগুলার যে ময়লা আবর্জনা যেগুলা আসে, এগুলাকে কি প্রপারলি কি করা হচ্ছে না, তোমার হচ্ছে ও এটা কি বলে প্রক্রিয়াজাত করা হচ্ছে না আর কি, যার কারণে কি হচ্ছে, যত্র যত্র তত্র ফেলে দেওয়া হচ্ছে এবং আমাদের পরিবেশ দূষণ হয়ে গেছে আর কি, বুঝতে পারছো? আমরা এগুলা থেকে কিভাবে বাঁচতে পারি, দেখো সারসংক্ষেপটা তুমি দেখো এখানে যে বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ মানুষের স্বাস্থ্য ও জীবন বৈচিত্র্যের ক্ষতি, জীব বৈচিত্র্যের
ক্ষতি করে। আমি আগেই বলে দিচ্ছি এগুলো আমাদের নিজেদের ক্ষতি করতেছে। তারপরে আমরা কি করতে পারি, যে নাগরিক সচেতনতা, বৃক্ষরোপণ এবং বর্জ্য ব্যবস্থাপনা এগুলা করার মাধ্যমে আমরা কি করতে পারি, পরিবেশকে আমরা সুন্দর করে টিকিয়ে রাখতে পারি। বুঝতে পারছো? এই যে বর্জ্য, বর্জ্য থেকে যে ময়লা যেগুলা, এগুলা ঠিক মতো প্রক্রিয়াজাত করে নতুন নতুন আরো অনেক জিনিসপত্র বানানো যায় কিন্তু, ঠিক আছে? এজন্য হচ্ছে আমরা ময়লাটাকে, এই আবর্জনা যেটা আমাদের হচ্ছে পরিবেশকে দূষণ করে ফেলে, এটাকেই আমরা রিসাইকেল করে কি করতে পারি, নতুন আরো অনেক জিনিসপত্র তৈরি করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এটা কথা আছে, দেখো যে পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো। বুঝাইতে পারছি? পরিবেশ না বাঁচলে আমরা বাঁচবো না। ঠিক আছে, আমরা একদমই শেষের দিকে চলে আসছি, সেটা হচ্ছে সন্ত্রাস, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়, যেটা বাংলাদেশে ভয়ানক অবস্থা আছে এগুলার। ঠিকই দেখো যে আইন শৃঙ্খলা ও নৈতিকতার সংকট যখন হয়, আইন শৃঙ্খলার অবনতি যখন হয় কিংবা নৈতিকতার সংকট যখন হয়, তখন কি হয়, ওখানে সন্ত্রাস বেশি হয়, দুর্নীতি বেশি হয় এবং নৈতিকতার অবক্ষয় ঘটে যায়। বুঝছো? আজকে আমি একটা হসপিটালে গেছিলাম, আমি হসপিটাল থেকে বের হওয়ার পর আমার একটা জিনিস মনে হইলো, যে এই যে নৈতিকতার যে ব্যাপারটা না, আমরা ধরো যে ইতিহাস পড়ি তাই না, যে এক সময় পৃথিবীতে এইটা ছিল, এক সময় আমাদের বাংলাদেশ সোনালী বাংলাদেশ ছিল তাই না, এক সময় ইসলামিক যুগ ছিল। ওই যে ঐতিহাসিক বিভিন্ন বিষয়পত্র আছে না, যেগুলো নিয়ে আফসোস করি যে ও অনেক ভালো ছিল। হ্যাঁ, আমার কাছে আজকে রিয়েলাইজ হয়েছে যে এই যে নৈতিকতা, এটা বোধহয় কোনো একটা ঐতিহাসিক বস্তু, এটা আমরা হারাইয়ে ফেলছি। এখন আসলে এটার বাস্তবায়ন যোগ্য না, আমরা নৈতিকতার ধার কাছে থাকতে পারি না। বুঝতে পারছো? তো এই নৈতিকতার অনেক বেশি অবক্ষয় বাংলাদেশে হয়েছে, আমাদের সমাজে হয়েছে, এবং এটা কেন হয়, যেখানে কি হয় না, আইন শৃঙ্খলা হয় না, নৈতিক শিক্ষার অভাব থাকে, এখানে এই বিষয়গুলা ঘটে থাকে। ঠিক আছে, সামনে আসো যে মূল বক্তব্যতে তুমি দেখো যে বেকারত্ব, দারিদ্রতা, নৈতিক শিক্ষার অভাবে সমাজে অপরাধ ঘটে, সন্ত্রাস ঘটে, দুর্নীতি বেড়ে যায়। বুঝতে পারছো? সব সময় আইন দিয়া কিন্তু এগুলা রোধ করা যায় না। বুঝতে পারছো? অর্থাৎ ধরো তুমি এমন একটা গোপন জায়গায় গেছো, যেখানে তোমাকে পুলিশে দেখবে না, তুমি কোনো সিসি ক্যামেরা দেখবে না, ঠিক আছে, ওই জায়গাতে যদি তুমি একটা অনৈতিক কাজ করে ফেলো, তোমার তা কেউ দেখবে না, কিন্তু যে একটা নৈতিকতা সম্পন্ন যে মানুষটা, সে ওই কাজটা সে করবে না। এবং এখানে হচ্ছে অনেক রিলিজিয়ানের অনেক প্র্যাকটিস যারা করে, যারা হচ্ছে আল্লাহকে ভয় করে কিংবা অন্য ধর্মে যারা বিশ্বাস করে, তাদের অনেক ব্যাপার স্যাপার আছে। যেমন ধরো ওখানে কোনো পুলিশ নাই, সিসি ক্যামেরা নাই, কিন্তু সে বিশ্বাস করে যে না, এই কাজটা যদি আমি করি, আল্লাহ আমাকে শাস্তি দিবে বা আল্লাহ অখুশি হবে, আমি এই কাজটা করব না। এই যে একটা নৈতিকতা ভূত তৈরি হওয়া, এই ভূতটা কি আমাদের মধ্যে একদম অবক্ষয়ের লাস্ট পয়েন্টে চলে আসছে আর কি। বুঝতে পারছো? এইগুলার জন্য দায়ী হচ্ছে বেকারত্ব, দারিদ্রতা। হ্যাঁ, মানুষ হচ্ছে যে চুরি চামারি যেগুলা করে, ছোটখাটো যে অপরাধ গুলা করে, এগুলোর মধ্যে কি পেটের খিদাই কিন্তু করে। বুঝতে পারছো? এই জন্য মানুষ যত বেশি স্বাবলম্বী হবে, মানুষ যত বেশি হচ্ছে কাজে কর্মে ব্যস্ত থাকে, তত বেশি অপরাধ থেকে তারা দূরে থাকবে, তত বেশি অনৈতিক কাজ থেকে তারাও দূরে থাকবে। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা সারসংক্ষেপে দেখো যে আইন প্রয়োগ এটাও লাগবে, একই সাথে নৈতিক শিক্ষা লাগবে। বুঝতে পারছো? এবং নৈতিক শিক্ষা আমাদের স্কুলিং যে ব্যবস্থা আছে, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, সেখানে লাগবে, আমাদের পরিবারে লাগবে, আমাদের ফ্রেন্ড সার্কেলে লাগবে। বুঝতে পারছো? এই নৈতিক শিক্ষাটা যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে কি হবে, আমাদের সন্ত্রাস বা যে অপরাধগুলো আছে সেগুলো ধীরে ধীরে কমে আসবে আর কি। হ্যাঁ, তারপরে এই যে নিচের কথাই বলে দিছে যে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা মূল্যবোধ চর্চা করতে হবে। ঠিক আছে, তারপরে তুমি আসো একদম লাস্ট আমরা পয়েন্টে চলে আসি, আমরা কি করতে পারি ভাই? আমরা তো এতক্ষণ মানুষের কথা বললাম, যে ও চুর, ও ছামার, ও হচ্ছে দুর্নীতি করে, কিন্তু আমি কি করতে পারি? আমার তো কাজ আছে তাই না, আমি নিজেও তো এই সমাজের অংশ। তো আমাদের করণীয় কি আছে সেটা যদি আমরা দেখি, যে আমাদের করণীয় হচ্ছে নাগরিকের যে দায়িত্ব আছে সেটা ঠিকঠাক মতো পালন করা, এবং আমাদের বিভিন্ন ভূমিকা আছে, আমাদের বিভিন্ন রেসপন্সিবিলিটিস আছে, সেগুলা ঠিক মতো পালন করা। ঠিক আছে, মূল বক্তব্যটা দেখো যে কি, যে নাগরিক সমস্যার সমাধান সরকারের একার পক্ষে সম্ভব নয়, প্রতিটি নাগরিককে কি হতে হবে, দায়িত্বশীল হইতে হবে। বুঝতে পারছো? ধরো হচ্ছে তুমি স্কুল থেকে ক্লাস করে যাচ্ছ, ওখানে হচ্ছে ফ্যান চলতেছে, ঠিক আছে, ওইটা তুমি যদি বন্ধ না করো, তোমার কেউ কিছু বলবে না। কিন্তু তুমি যদি একজন সচেতন নাগরিক হও, তাহলে কি করবা, তুমি ওই লাইটটা, ফ্যানটা বন্ধ করে যাবে। কেন? যে তোমার দেশের বিদ্যুৎ সাশ্রয়ী হবে, অপচয় থেকে রোধ হবে, তোমার দেশ বাঁচবে, তুমি নিজে বাঁচো। এই যে একটা তোমার একটা নাগরিকতা, দায়িত্বশীল বোধ তোমার মধ্যে চলে আসছে, কিংবা হচ্ছে নৈতিকতা বোধ তোমার মধ্যে চলে আসছে,
এটার মাধ্যমে কি হইতে পারে, একটা সমাজ পরিবর্তন হইতে পারে, বা সমাজে যে বিশৃঙ্খলা আছে সেগুলা দূর হইতে পারে, কিংবা আমাদের যে অভাব অনটন সেগুলো কি দূর হইতে পারে। তো এজন্য আমাদের করণীয় কিন্তু এখানে আছে। ঠিক আছে, সারসংক্ষেপে দেখো যে নাগরিক হিসেবে আইন আমাদেরকে মানতে হবে, কর প্রদান করতে হবে, তারপরে হচ্ছে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে, এবং সুশৃঙ্খল আচরণটা আমাদেরকে করতে হবে। বুঝাইতে পারছি? সুশৃঙ্খল আচরণ। স্কুলে আমরা গেছি, ওইখানে শৃঙ্খলা মেনে চলতে হবে। ভাই, স্যার ভালো করে লাগান। তারপরে হচ্ছে ধরো তোমার পরিবারের শৃঙ্খলা মেনে চলতে হবে। তুমি যে সোসাইটিতে বিলং করো সেখানে একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে, সেগুলো আমরা যত বেশি শৃঙ্খলার সাথে মেনে চলবো তত বেশি কি হবে, আমাদের ওই সমাজটা সুন্দর হবে। ঠিক আছে, 2 নাম্বার আছে তোমার স্বেচ্ছাসেবামূলক কাজ। এইটা আমি তোমাকে একটু আগে বললাম যে তোমার স্কুলের ফ্যানটা বন্ধ করা তোমার দায়িত্ব না, তুমি তারপরও কাজটা করছো। ও, এটা কি হয়েছে? তাহলে এই যে স্বেচ্ছাসেবামূলক তুমি কাজটা করলা, এতে কি হয়েছে, সমাজের উন্নয়নটা করতেছে। ঠিক আছে, তারপরে সামাজিক সহযোগিতা। হ্যাঁ, তোমার আশপাশে একটা গরিব লোক আছে, তোমার কাছে একটু অল্প এক্সট্রা টাকা আছে, তুমি তাকে একটু টাকা দাও, তাহলে কি হবে, তার উন্নতি হবে। ঠিক আছে, তোমার কাছে এক্সট্রা খাবার আছে, তোমার এক্সট্রা কিছু কাপড় আছে, তুমি যদি ওই যে আশপাশে গরিব অসহায় যারা আছে তাদেরকে সেগুলা দিয়ে দাও, তাহলে কি হবে, তারাও আমাদের মতো করে সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারে। ঠিক আছে, 3 নাম্বারে যেটা আছে সুশিক্ষা। এটার কোনো বিকল্প নাই, সুশিক্ষা অনেক বেশি লাগবে, শিক্ষা না, সুশিক্ষা। বুঝাইতে পারছি? এইটা আমাদের অনেক বেশি বাড়াইতে হবে। আমাদের দেশে শিক্ষা আছে কিন্তু সুশিক্ষাটার অভাব আছে, বুঝতে পারছো? তারপরে সততার বিকাশ ঘটাইতে হবে, বুঝছো? আচ্ছা, আমরা হচ্ছে একটা নোট এখান থেকে নিব যে সচেতন নাগরিকই উন্নত রাষ্ট্রের ভিত্তি। বুঝতে পারছো যে একটা রাষ্ট্র, হ্যাঁ আমরা শেষ করে দিব মেহজাবিন, একটু বাকি আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, যে একটা রাষ্ট্র কতটা সভ্য, একটা রাষ্ট্র কতটা উন্নত, সেটা কিভাবে বুঝতে পারে, একটা রাষ্ট্রের নাগরিক একজন রাষ্ট্রের নাগরিককে বুঝে। বুঝতে পারছো? তো আমি যত বেশি সচেতন হব, আমি যত বেশি উন্নত মানসিকতা লালন করব, সেত বেশি কি আমার দেশটা উন্নত হবে। বুঝাইতে পারছি? বা উন্নত রাষ্ট্র হবে। তো সেক্ষেত্রে তুমি আমি হচ্ছে কি আমাদের রাষ্ট্রের এক একটা পার্ট কিন্তু। বুঝাইতে পারছি? এজন্য আমাদের সচেতনতার বিকল্প নেই। তো আমরা হচ্ছে এখানেই শেষ করে দিব, আমাদের শেষ হয়ে গেছে। এটা হচ্ছে অধ্যায়ের সারাংশ, আমরা যেগুলো আলোচনা করছি। আমি আর এখানে কিছু বলছি না, এগুলো তোমরা বলে আলোচনা করে ফেলছো আর কি। হ্যাঁ, তাহলে আমরা 2টা অধ্যায় আজকে আলোচনা করলাম। একটা হচ্ছে 7 নাম্বার অধ্যায় ছিল যে গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা। সেখানে আমরা 3টা কিওয়ার্ড দল আলোচনা করলাম। একটা কিওয়ার্ড ছিল গণতন্ত্র, 2 নাম্বার কিওয়ার্ড ছিল রাজনৈতিক দল, 3 নাম্বার কিওয়ার্ড ছিল নির্বাচন ব্যবস্থা। ঠিক আছে, আমরা 9 নাম্বার অধ্যায়ে এসে কি আলোচনা করলাম যে নাগরিকের সমস্যা এবং আমাদের করণীয়। নাগরিকদের প্রধান সমস্যাগুলো যে আমরা দেখি সেটা হচ্ছে বেকারত্ব, দারিদ্রতা, পরিবেশ দূষণ, অনৈতিকতা, এগুলো আমরা সন্ত্রাস, অপরাধ, এগুলো আমরা দেখলাম, এবং এগুলা থেকে কিভাবে সমাজকে উত্তরণ করা যায় সেগুলোও দেখলাম, এবং আমাদের করণীয়টা আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে প্রথম অধ্যায় তো আমরা আগেই শেষ করছিলাম। এই অধ্যায়ে শুধু মেহজাবিন আছো ক্লাসে, এই অধ্যায়ে কোনো প্রশ্ন আছে কিনা মেহজাবিন একটু বলো। প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা শেষ করে দেবো আর কি। হ্যাঁ, তো এই লাস্ট আমরা হচ্ছে এখানে শেষ করে দেবো। ঠিক আছে, নাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি হচ্ছে আমাদের মানে কি বলা আসলে একটা ইতিহাস সৃষ্টি করেছো, যে একমাত্র তুমি একা ক্লাসটা করেছো। একা হইলে ছাদের কোনো সমস্যা নাই, তুমি ক্লাস করেছো, আমরা ক্লাস করেছি। ঠিক আছে, তো যে হচ্ছে পড়তে চাও, যে ভালো ক্লাস করতে চাও, কোনো সমস্যা নেই, আমরা একজন হইলেও তোমাদেরকে ক্লাস করাইবো। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই রাখলাম। আগামী ক্লাসে, আগামী শনিবারে ইনশাল্লাহ যে ক্লাস থাকবে সেখানে আবার দেখা হবে। তো শুভকামনা থাকলো। ওয়ালাইকুম আসসালাম, হয়ে যাবেন, ভালো থেকো।